হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স এর থার্ড ক্লাসটা, তাই না? সো আপনাদের মধ্যে অলরেডি যারা জয়েন করেছেন, আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আরিফিন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। প্রবাবলি কোনো কোশ্চেন আছে বা কিছু। সো যেহেতু আরিফিন ভাইয়া কথা বলতে চাচ্ছেন, আপনি মাইকে চলে আসতে পারেন। আপনার কোনো কোয়েরি থাকলে সেটা আমাদেরকে জানান। আচ্ছা, তো যেহেতু আইফোন ভাই হ্যান্ড ডাউন করে ফেলেছেন, আমি বুঝতে পেরেছি হয়তো অ্যাক্সিডেন্টালি সেটা রেজ করেছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর আদার দেন দ্যাট, আপনারা যেহেতু লাস্ট ক্লাসটা আমরা কমপ্লিট করেছি আমাদের বাজেটের উপর, আপনারা জানেন যে আমরা বাজেটের বিভিন্ন টেকনিক্স গুলো এবং বিশেষ করে জি, বাজেটটা কিভাবে আসসালামু করবেন আলাইকুম। সেটা নিয়ে কথা বলেছিলাম। শেখ ভাইয়া, জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন। আপনার কোনো কোয়েরি আছে কি লাস্ট ক্লাস নিয়ে বা এর আগের ক্লাসগুলো নিয়ে? না ম্যাম, আমার কোনো কোয়ারি নাই, জাস্ট জয়েন করলাম এই আর কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকের ক্লাসটা আমরা শুরু করব। জাস্ট লেট মি একটু সবার কাছ থেকে জেনে নেই। আপনারা আশা করি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্টস এর যে ফাইলগুলো আছে সব ডাউনলোড করেছেন, প্র্যাকটিস করেছেন। আর বাজেটের ক্লাসটা হওয়ার পর কিন্তু আমি জাস্ট একটা মেথড দেখিয়েছি। তো আপনারা সবাই কি প্র্যাকটিস করে বুঝতে পেরেছেন যে কিভাবে মেথডের মাধ্যমে বাজেটটা তৈরি করবেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তো একটা জিনিস অবশ্যই বলবো যে যেহেতু এখনো ইন্ডিভিজুয়ালি আপনারা কোনো কোশ্চেন করছেন না, তো আমি ধরে নিব যে আপনারা ক্লাসগুলো ঠিক মতো করছেন এবং ফাইলগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারছেন। কিন্তু যারা যারা অনেক সময় হয় না যে পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে দেখা যায় যে ওই ফাইলগুলো ডাউনলোড করেছেন ঠিকই, বা সেভাবে প্র্যাকটিস করা হচ্ছে না, বা রেকর্ডিং দেখে ওই প্র্যাকটিসটা করতে পারছেন না, ওই সময়টা বের করতে পারছেন না। তো অবশ্যই তাহলে সপ্তাহের মধ্যে জাস্ট 2 থেকে 3 দিন একটু ট্রাই করবেন সময় বের করে বসার জন্য। এবং চেষ্টা করবেন আপনি নিজে প্র্যাকটিসটা না করলেও রেকর্ডটা দেখে বা বাকি প্রসেস গুলো বুঝে কিছুটা সময় দেয়া, যাতে আপনারা নিজেদের থেকে কোনো প্রবলেম ফেস করলে বা নিজেদের কোম্পানি রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রবলেম ফেস করলে আমাকে যাতে জানাতে পারেন ক্লাসে। ঠিক আছে? তো চেষ্টা করবেন অবশ্যই, যারা যারা এখনো কমপ্লিট করেননি আমি সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই ক্লাস ওয়াইজ কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। কারণ পরবর্তীতে আমাদের আরো টপিকস আসবে, আরো প্র্যাকটিক্যাল বিষয়গুলো আসবে, এবং আমরা রেগুলারলি কিন্তু এই কাজগুলো প্র্যাকটিস করব। তো অফকোর্স যারা এগিয়ে আছেন, সাথে সাথে ক্লাসের সাথে সাথে যাচ্ছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। দেখা যাবে যে তাদের এন্ড অফ দ্য কোর্স তারা প্রপারলি সবগুলো গাইডলাইন অনুযায়ী আগাতে পারবেন এবং প্র্যাকটিসটাও কমপ্লিট করতে পারবেন টাইমলি। ঠিক আছে? তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আসলে আমরা যে বাজেটের মেথড গুলো দেখেছিলাম, সেই বাজেটের মেথড গুলোর মধ্যে আরো 3টা মেথড আছে আমরা জানি। তো আজকের ক্লাসটা মোটামুটি 2 ঘন্টার, তবে এই 2 ঘন্টার মধ্যেই আমরা বাকি 3টা মেথড আস্তে আস্তে ধাপে ধাপে কমপ্লিট করব। তো আমরা বাকি যে এই 3টা মেথড করেছিলাম, এই 3টা মেথডের মাধ্যমে আপনারা বাজেট একটা আপনার কাছে একটা ডাটা অ্যাভেলেবল থাকলে সেই ডাটা থেকে কিভাবে পরবর্তী মান্থ গুলো বা ইয়ারটার জন্য বাজেটটা রেডি করবেন সেটার বিষয়টা দেখবো। তো আমি আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা এনুয়াল বাজেট রিলি জেনারেট করে থাকি, দেখা যায় মোস্ট অফ দ্য কোম্পানিতে যখন আমরা গ্রুপ অফ দ্য কোম্পানির জন্য বাজেট জেনারেট করি, অথবা দেখা যায় মিডিয়াম বা লার্জ সাইজ কোম্পানির জন্য বাজেট জেনারেট করি, তখন সেই ক্ষেত্রে দেখা যায় এনুয়াল বাজেট জেনারেট করি। তো এনুয়াল বাজেটটা না আসলে সেভাবে না একেবারে প্রপার জেনারেশনটা পসিবল হয় না। দেখা যায় ওখানে কিছু কিছু কিন্তু মান্থ ওয়াইজ বা 3 মান্থস পর পর বা 6 মান্থস পর পর একটা অ্যাডজাস্টমেন্ট আসে, যে কোনো 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 অ্যাকাউন্টসে সাপোজ আমাদের বাজেট যেটা ধরেছিলাম 1 বছর আগে, সেই অনুযায়ী আগানো হচ্ছে না, দেখা গিয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, ইনফ্লেশন রেট বেড়ে গিয়েছে, এরকম কিছু বিভিন্ন বিষয় আছে
যেগুলোতে আমরা দেখা যায় পরবর্তীতে মান্থ ওয়াইজ সেখানে কিছু আপডেটস বা অ্যাডজাস্টমেন্ট করে থাকি এবং সেটা ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী করে থাকি। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা অ্যানুয়াল বাজেট তৈরি করি তাহলে সেখানে অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের স্পেস থাকতে হবে এবং ডিসকাশনের মাধ্যমে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আর প্রত্যেকটা বাজেটের মেথড গুলো যখন আমি ডিসকাস করব তখন প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করে যাব যে কিভাবে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন অ্যাকাউন্টস ওয়াইজ বাজেট গুলো জেনারেট করবেন। তো আমরা যে বাজেটটা জেনারেট করছি এখন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বাজেট। তো দ্যাট মিনস আমাদের রেভিনিউ এবং এক্সপেন্স আর কস্ট গুলো নিয়ে এই বাজেটটা। তো যারা আপনারা জানেন যে এখানে আমাদের দুইটা ধরনেরই অপারেশন এবং নন অপারেশনাল দু ধরনেরই রেভিনিউ এবং এক্সপেন্সেস আছে। তো আমি স্ক্রিন শেয়ার করে ফেলি এন্ড আপনাদের কারো কোনো এর মধ্যে কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারবেন। ওকে। তো গতদিন যে কয়েকটা জিনিস আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবগুলো টপিকস আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি তবুও কোনো কোয়েরিজ থাকে বা কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে মনে হয় যে আরেকবার ক্লিয়ার করে দিলে ভালো, তো অবশ্যই আপনারা আমাকে সেটা জানাবেন। ঠিক আছে? তো এবার চলে আসি সেই টেমপ্লেটটাতে যেটাতে আমরা কাজ করেছিলাম। বেসিক্যালি আমি গতদিন হচ্ছে এক্সেল শিটে কাজ করেছিলাম। ওই এক্সেল শিটের ডকুমেন্টটাকেই আমি গুগল শিটের মধ্যে আপলোড করে দিয়েছিলাম। এন্ড এখানে এখানে আপনারা ইজিলি দেখতে পারবেন যে সবগুলো এই যে আমাদের ভেরিয়েন্স ইন পার্সেন্টেজ এন্ড ভেরিয়েন্স এর টাকা দুটোর ঘরে, তারপর আপনার পার্সেন্টেজ ইন গ্রস মার্জিন পার্সেন্টেজ এবং নেট মার্জিন নেট প্রফিট পার্সেন্টেজ। তো এই দুইটা মার্জিনাল পার্সেন্টেজ গুলো আপনারা এখানে পাচ্ছেন। তো নেট ইনকাম যে নেট প্রফিট বা নেট ইনকাম পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজ গুলোর যে ফাংশনস গুলো এখানে অ্যাপ্লাই করা আছে সেগুলো এখানে পরবর্তীতে অ্যাপ্লাই হচ্ছে। তো এই জন্যই আমি এখানে ডাটা শিটটাকে আসলে এক্সেলে না রেখে আমি গুগল শিটে আপলোড করে দেন আপনার সাথে শেয়ার করে দিয়েছি ডাউনলোড করে এখান থেকে। তো যাতে পরবর্তীতে এখানে কোনো কিছু চেঞ্জ করলে আমরা যখন অ্যাকচুয়াল অ্যামাউন্ট এখানে দিব এবং বাজেট অ্যামাউন্ট এখানে থাকছে তখন অটোমেটিক্যালি এখানে আপডেটস গুলো হয়ে যাচ্ছে। আমাদের বারবার এসে ফাংশনস গুলো অ্যাপ্লাই করে দিতে হবে না। তো যাই হোক, আমরা গতবার করেছিলাম হচ্ছে শুধুমাত্র জিরো বেস বাজেটিং টেকনিকটা। যে মেথডের মাধ্যমে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমরা যে কোনো মাসের বাজেট তৈরি করতে গেলে তার আগের মাসগুলোর ডাটাটা দেখে দেন আমরা একদম স্ক্র্যাচ থেকে একদম বিগিনিং থেকে যদি বাজেটটা জেনারেট করি, আমাদের পারিপার্শ্বিক আমাদের কিছু গোলস আছে কোম্পানি সেগুলোকে মাথায় রেখে এবং পারিপার্শ্বিক কিছু বিষয়কে মাথায় রেখে যদি বাজেটটা জেনারেট করি তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের জন্য জিরো বেস বাজেটিং। এটার মধ্যে যে বাজেটটা আমরা জেনারেট করছি সেটা প্রিভিয়াস মান্থের বাজেট না দেখে জেনারেট করছি। প্রিভিয়াস মান্থের শুধুমাত্র অ্যাকচুয়াল যেই পারফরমেন্স হয়েছিল, অ্যাকচুয়াল যেই অ্যামাউন্টস গুলো আছে সেগুলোর উপর বেস করে নেক্সট মান্থের বাজেট গুলো আমরা জেনারেট করছি এবং সেটা হচ্ছে জিরো বেস বাজেটিং। তো আমরা আজকে করব হচ্ছে ট্রেডিশনাল বাজেটিং। তো ট্রেডিশনাল বাজেটিং মেথড যেটা ফলো করে সেটা হচ্ছে যে অবশ্যই প্রিভিয়াস মান্থের ডাটা গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আমরা সেখান থেকে আগে বাজেট অ্যামাউন্ট প্রিভিয়াস মান্থের বাজেট অ্যামাউন্ট তো থাকবে এবং প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়াল অ্যামাউন্টও থাকবে। এর পাশাপাশি প্রিভিয়াস মান্থের যেহেতু বাজেট এন্ড অ্যাকচুয়াল দুটাই আছে, তো অফকোর্স এখানে ভেরিয়েন্স এর ব্যাপারটাও আসে। তো ভেরিয়েন্সটা বের করে আমরা দেখি যে এখানে কি পরিমাণ আমাদের বাজেটের কাছাকাছি আমরা আমাদের মনিটরি ভ্যালু গুলো পারফর্ম করতে পেরেছি। তো নেট আমাদের ক্যাশ ইনফ্লোস গুলো কেমন আসছে, ক্যাশ আউটফ্লোস গুলো কেমন হয়েছে এবং আমরা কত পরিমাণে বাজেট ধরেছিলাম সেটার তুলনায়। তো এই ডিফারেন্সিয়েশনটা আমরা বের করি এই ভ্যারিয়েন্স এর মাধ্যমে, ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের মাধ্যমে। এন্ড এটার মাধ্যমে পরবর্তীতে আমরা জাজ করে দেন পরবর্তী মান্থ গুলোতে সেই অনুযায়ী বাজেটটা রেডি করি। তো যখনই আমরা বাজেট অ্যামাউন্ট এবং ভেরিয়েন্স গুলোর দিকে দেখব, এই মেথডটাকে ফলো করা হয় হচ্ছে ট্রেডিশনাল বাজেটিং মেথডে এবং ফলো করা হয় হচ্ছে ইনক্রিমেন্টাল আর অ্যাক্টিভিটি বেস বাজেটে। তো এই যে পরের তিনটা বাজেট, এই পরের তিনটা বাজেট হচ্ছে লং টার্ম রানিং বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে। ধরেন আপনার একটা কোম্পানি যখন প্রাথমিকভাবে শুরু হচ্ছে তখন কিন্তু জিরো বেস বাজেটিং দিয়ে আমরা শুরু করি, যে একেবারে পারফরমেন্স দেখে আমরা নেক্সট মান্থ থেকে বাজেট গুলো তৈরি করবো, সেটা হচ্ছে জিরো বেস। যখন 2-3টা মাস বা একটা বছর কোম্পানি রান করতে থাকছে এবং জিরো বেস বাজেটিং মাধ্যমে আমরা বাজেট জেনারেট করছি, প্লাস প্রত্যেকটা মাসে অ্যাকচুয়ালস আসছে এবং আমরা প্রত্যেকটা মাসে ভেরিয়েন্স পেয়ে যাচ্ছি, তখন কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে দেখা যায় ট্রেডিশনাল বাজেটিং মেথডে কনভার্ট করি, অথবা দেখা যায় আমরা শিফট করি ইনক্রিমেন্টাল বাজেটিং মেথডে বা অ্যাক্টিভিটি বেস বাজেটিং মেথডে। তো ওই তিনটা বাজেটের মধ্যে কিন্তু আমাদের সবসময় অ্যাকচুয়াল এবং বাজেট এই দুইটা জিনিস থাকবে এবং ভ্যারিয়েন্সটা আমাদের এখানে জাজ করতে হবে, এখানে ওই অনুযায়ী আমাদের বাজেট ডাটাটা আনতে হবে।
সো ট্রেডিশনাল বাজেটিং মেথডে যেটা হয় যে আপনারা শুধুমাত্র বাজেট অ্যামাউন্ট প্লাস ভেরিয়েন্স ছাড়াও আরো কিছু বিষয় খেয়াল করবেন, যেমন হচ্ছে আমাদের এখন মার্কেট প্লেসের মার্কেট ডিমান্ডটা কেমন, কাস্টমারদের ডিমান্ড কেমন, মার্কেটের সিচুয়েশন এখন কি অবস্থা, প্লাস আমাদের ইনফ্লেশন রেটটা হাই হচ্ছে নাকি লো, নাকি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে বাজেট তৈরি করতে হবে। এছাড়া কোম্পানির গোল তো মূল উদ্দেশ্য, মানে কোম্পানির যে টার্গেটটা আমরা মাথায় রেখে কাজ করব, এটা প্রত্যেকটা বাজেটের ক্ষেত্রেই মাথায় রেখে আমরা কাজটা করব। তো আমাদের অফকোর্স অ্যাভেলেবল ডাটা থাকতে হবে উইথ বাজেট অ্যান্ড ভ্যারিয়েন্স, এটা থাকতে হবে ট্রেডিশনাল বাজেটিং এর ক্ষেত্রে। এবং আমাদের কোম্পানি গোলটা আমাদের জানতে হবে, কোম্পানির মেইন ফোকাস কোথায়। এছাড়া মার্কেটের সিচুয়েশন, ইনফ্লেশন রেট অ্যান্ড কাস্টমার ডিমান্ড, এগুলোকে আমরা মাথায় রেখে আমাদের বাজেটটা জেনারেট করতে পারবো। তো যেহেতু বাজেট জেনারেট করতে যাচ্ছি, তো এখন যেটা করব আমি এইখানে এই সেলটা পর্যন্ত আমি জাস্ট একটু ফ্রিজ করে নেই, যাতে পরবর্তীতে ওই নেক্সট সেল গুলোকে আমি এখানে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট এখানে একটা অপশন আছে দেখতে পাবেন, ভিউতে ফ্রিজ। তো আমি আপ টু কলাম ই, হ্যাঁ। তো এখন দেখেন যখন আমি ডান দিকে মুভ করব, বামের এই ডাটাগুলো কিন্তু কোথাও যাচ্ছে না, এখানেই থাকছে, ফ্রিজ হয়ে থাকছে আপ টু কলাম ই। বাট এফ থেকে পরবর্তীতে ডাটাগুলোকে আমি শিফট করতে পারছি এখানে, হ্যাঁ। তো এই কারণে আমি জাস্ট ফ্রিজ করে নিলাম। তো এবার যেটা করবো ট্রেডিশনাল বাজেটিং, এই বাজেটিং মেথডে আমরা বাজেটটা জেনারেট করব। ইন পার্সেন্টেজ, টাকা, ওকে। তো এই হচ্ছে আমাদের। তো এখন যেটা করব, এখানে বাজেটের যে অ্যামাউন্ট গুলো আবারও আমরা বাজেটের অ্যামাউন্ট গুলোই শুধুমাত্র ইনপুট করব। তো ফার্স্ট অফ অল শুরু করার ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে যে বাজেটের অ্যামাউন্টস গুলো আছে এগুলোকে আমরা ডাইরেক্টলি ট্রেডিশনাল বাজেট তো জেনারেট করব, তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কপি পেস্ট করে দিব। ফার্স্টে কপি পেস্ট করার কারণ হচ্ছে এখানে যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু অ্যাকাউন্টস আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের ফিক্সড, আমাদের বাজেট অলওয়েজ ফিক্স থাকবে। আর কিছু কিছু অ্যামাউন্ট আছে যেগুলো ক্ষেত্রে ভ্যারি করে। তো সেইটা আমরা মাস ওয়াইজ বা আমাদের প্রত্যেকটা ডাটা ওয়াইজ ভ্যারি করবে। তো সেখানে শুধুমাত্র আপডেট গুলো করবো আমরা। তো এখানে কোম্পানির গোলটা আবারও দেখি যে কোম্পানির গোলটা তাহলে কি। কোম্পানির গোলটা হচ্ছে যে আমরা যদি বাজেট জেনারেট করতে চাই, তাহলে কোম্পানির গোল হচ্ছে যে 10% আমরা সেলস রেভিনিউ ইনক্রিজ করব এবং কস্টটাকে কন্ট্রোল করব। এই দুইটা হচ্ছে আমাদের কোম্পানির ম্যাক্সিমাম এখন ফোকাস, এবং আমরা যেটা বেস করে বাজেট জেনারেট করব। তো যেহেতু 10% করে আমরা ইনক্রিজ করতে চাচ্ছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত মাসে যেহেতু বাজেটের অ্যামাউন্ট অনুযায়ী অ্যাকচুয়াল অ্যামাউন্ট 8% বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে এই মাসে এই অ্যামাউন্টের চেয়ে 10% বৃদ্ধি করা পসিবল। তো তার মানে আমরা এখানে ইজিলি 2,20,000 অ্যাড করতে পারবো অ্যামাউন্ট, 2,20,000, উইচ ইজ আমরা 2 লাখের উপরে 10% ইনক্রিজ করছি। ওকে। অ্যান্ড আদার দেন দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে গত মাসে 1,15,000 ধরেছিলাম আমাদের বাজেটে, বাট সার্ভিসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গত মাসে আমাদের প্রায় 13% কম আমরা ইনক্রিজ করতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে এইটা যদি আমরা 10% ইনক্রিজ করি, এটার ক্ষেত্রে আমরা এটা আসলে ফিজিবল হবে না, বা দেখা যাবে যে এই সার্ভিস অনুযায়ী আমরা কিন্তু 10% হুট করে ইনক্রিজটা করতে পারবো না। যদি এখানে যদি 10% খেয়াল করি, 10% যদি 1 লাখের উপর 10% করি, তাহলে আসে হচ্ছে 1,10,000, রাইট? তো 1,10,000 যদি এখানে দেই তাহলে এটা ফিজিবল। আর বাজেট অনুযায়ী যদি রাখি লাইক 1,15,000 এর আগের মাসের মতো, তাহলেও এটা মোটামুটি আমাদের পসিবল এটা অ্যাচিভ করাটা। তো যেহেতু সেলস আমাদের 10% ইনক্রিজ করার কথা বলা আছে, তো আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টে 10% ইনক্রিজ করতে পারছি। তো 1,10,000। এবার দিস টাইম আমরা বাজেটটা কাছাকাছি ধরার চেষ্টা করলাম। দেন অ্যাডজাস্টমেন্টস। সো অ্যাডজাস্টমেন্টস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বিষয়টা আমি যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে প্রিভিয়াস বছরের কোনো একটা ডাটা বা কোনো একটা ব্যাড ডেট এখন হয়তো কালেকশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওইখানে অ্যাডজাস্টমেন্টের একটা ঘর থাকে। তো অ্যাডজাস্টমেন্টের একটা অ্যাকাউন্ট এখানে আছে এই কোম্পানির ক্ষেত্রে, তো এই জন্য তারা এখানে সেই অ্যামাউন্টটা দিয়েছে। এখন অ্যাডজাস্টমেন্ট তো প্রত্যেক মাসে থাকতে নাও পারে। তো অফকোর্স আমরা এখানে একেবারে অল্প মিনিমাম কিছু অ্যামাউন্ট যদি বাজেটের মধ্যে রাখি, আর পরবর্তীতে অ্যাকচুয়াল পারফরমেন্সের সময় যদি দেখি যে এখানে জিরো আসছে অ্যামাউন্ট, তো তাহলে খুব একটা আমাদের এখানে ডিফারেন্সটা হবে না।
তো এই কারণে আমি এখানে একেবারেই কম মানে 500 টাকার মতো অ্যাডজাস্টমেন্ট করে রাখলাম। দেন এর পাশে হচ্ছে আমাদের ইন্টারেস্ট ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম এগুলো। তো এগুলোর ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা শুধুমাত্র যদি বাজেটের অ্যামাউন্টটা ধরি খেয়াল করে, যে এগুলো যেহেতু ইনকাম টাইপ অফ অ্যাকাউন্ট, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট হিসেবে আমাদের গত মান্থ গুলোতে কি পরিমাণ আমরা ইনকাম করেছিলাম সেটার উপর বেস করে বাজেট ধরলেই এনাফ। তো আমরা যদি খেয়াল করি যে গত মাসে কিন্তু আমরা বাজেট ধরেছিলাম 520, বা হয়েছিল 550, তারপর গত মাসে ধরেছিলাম 200, হয়েছিল 125। তো তার মানে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা এখানে ধরলেই আমরা পারফেক্টলি এই মাসের জন্য বাজেট যেটা জেনারেট করছি ট্রেডিশনাল বাজেটিং এর ক্ষেত্রে, এইটা আমরা অ্যাচিভ করতে পারবো। যখন অ্যাকচুয়াল পারফরমেন্স হবে দেখা যাবে এই ধরনেরই কিছু অ্যামাউন্ট, কাছাকাছি অ্যামাউন্ট আমরা এখানে পাবো, এবং দেখা যাবে আমাদের এই বাজেটের মধ্যে ডিফারেন্সটা কম হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে নন অপারেটিং ইনকাম গুলোর ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাকচুয়াল অ্যামাউন্টের দিকে খেয়াল বেশি করি। ঠিক আছে? তো অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমি এখান থেকে কপি করে এই বাজেট অ্যামাউন্টের মধ্যে নিয়ে আসলাম। এবার এখানে শুধুমাত্র একটা জিনিস আছে যেটা নিয়ে আমরা আসলে কনফিউজ থাকি, যে এটা আসলে প্রত্যেক মাসে হয় না। দেখা যায় যে প্রত্যেক মাসে তো আমরা ফিক্সড অ্যাসেট সেল করি না। আনটিল অর আনলেস ফিক্সড অ্যাসেট বা প্রপার্টি নিয়েই যদি আমাদের না বিজনেস হয়, আমরা দেখা যায় ফিক্সড অ্যাসেট সেল করি না। এবং নিজেদের ফিক্সড অ্যাসেট যদি সেল করেও থাকি, একটা মাসে সেল করার পর এটার পরবর্তীতে আবার একটা প্ল্যান থাকে যে ফিক্সড অ্যাসেট গুলো যেগুলো আছে সেটার মধ্যে কোনটা কোনটা নেক্সট মান্থে বা তার পরবর্তী 2 মাসের মধ্যে সেল করা হবে। তো ওইরকম যদি প্ল্যান থাকে তাহলে আমরা এখানে গেইনের কিছুটা অ্যামাউন্ট রাখতে পারি, কিন্তু আদারওয়াইজ গেইনের মধ্যে আপনি একেবারে কম অ্যামাউন্ট রাখতে পারেন, কারণ এটার কারণে কিন্তু আবার দেখাবে আমাদের টোটাল রেভিনিউটা বেড়ে গেছে, যেটা আমাদের ফিজিবল হবে না বা যেটা আমাদের জন্য ভালো না। তো অফকোর্স আমরা এই গেইন অন লস অন ফিক্সড অ্যাসেট এটাকে একদম কমিয়ে 50 to 100 টাকা রাখবো, একদম কম। তো এটা হলে হলো, না হলে জিরো। ঠিক আছে? তো তাতে আমাদের কোনো এখানে খুব বেশি বড় অ্যামাউন্টের ডিফারেন্স হবে না। তো দেন এটাই হচ্ছে আমাদের অপারেটিং ইনকাম আর এক্সপেন্স, অপারেটিং ইনকাম আর নন অপারেটিং ইনকামের ট্রেডিশনাল বাজেটিং পদ্ধতিতে বাজেট তৈরি করে। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন খেয়াল করেন যে আমরা কিন্তু গত মাসের বাজেট অ্যামাউন্ট থেকেও বেশি ধরছি অ্যামাউন্ট, যেহেতু 10% ইনক্রিজ হচ্ছে এখানে, এবং পাশাপাশি আমাদের কিছু রেভিনিউ আমরা যদি খেয়াল করি অ্যাকচুয়াল অ্যামাউন্ট থেকেও কিন্তু আমাদের রেভিনিউটা বাজেট অ্যামাউন্টে বেশি আসছে। এবার কস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুটা কস্ট বাড়বে, কারণ আমরা এখানে প্রোডাক্ট বেশি উৎপাদন করছি, পাশাপাশি সার্ভিসটা আমরা যতটুকু দিচ্ছি এটা মোটামুটি ইনক্রিজ হচ্ছে। তো সার্ভিসের ক্ষেত্রে কষ্ট যেটা হয়, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অত বেশি হুট করে কস্ট অত বেশি বাড়ে না। প্রোডাক্টের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড বা কস্টটা বাড়ে, কারণ হচ্ছে এখানে আমরা যে পরিমাণ ইউনিটস উৎপাদন করি সেখানে দেখা যায় ইউটিলিটি কস্টটা বেশি হয়ে যায়। যখন আমরা প্রোডাক্ট উৎপাদন করি সেখানে যে অয়েল বা সেখানে যে প্রোডাক্টস এর মেটেরিয়ালস গুলো অ্যাড করা হয় সেটার কারণে দেখা যায় আমাদের টোটাল কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায় কিছুটা। তো এইটার ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে আপনারা এখানে যদি 10% ইনক্রিজ করেন তাহলে দেখা যাবে এখানে প্রায় 8,800 টাকার মতো আসে। তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট 8,600 বা 8,500 এরকম একটা কস্ট অফ গুডস সোল্ড ধরছি। তো এখানে মিনিমাম একটা কস্ট অফ গুডস সোল্ড ধরবো, তো 8,600 এরকম ধরি একটা। আর 3,500 যেটা দেখতে পাচ্ছেন, 3,500 টা আসছিল হচ্ছে 1 লাখ সার্ভিস প্রদান করার সময়, তখন আমাদের 3,500 টাকার মতো কস্ট হয়েছিল এই সার্ভিসটা দেওয়ার সময়। তো এটার কাছাকাছি একটা অ্যামাউন্ট আমরা রাখতে পারি। তো যেহেতু আমাদের এখানে মাত্র 10,000 ইনক্রিজ হচ্ছে, তো এটার ক্ষেত্রে আমরা 3,700 বা 3,650 এরকম একটা অ্যামাউন্ট রাখলে এটা আমাদের কাছে ফিজিবল হবে এবং খুব একটা ডিফারেন্স হবে না। তো 3,700 আমি এখানে ধরলাম। ঠিক আছে? তো এভাবে আপনারা এখানে করতে পারবেন। এইখানে যদি আমি 3500 উপরে যদি সাপোজ 10% করি, তো যেটা আমাদের কিছু করি, হ্যাঁ 10% যদি করি তাহলে আসে হচ্ছে 3,850। তো সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এত কস্ট হুট করে বাড়ে না, এজন্যই আমি এখানে 3,700 বা আপনারা 3,750 এরকম রাখতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে লজিক যেটার মাধ্যমে আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে সার্ভিস রেন্ডারের জন্য। আর যদি দেখেন যে একই ধরনের সার্ভিস প্রোভাইড করা হচ্ছে এবং সেগুলোর কারণে খুব বড় কোনো ডিফারেন্স হচ্ছে না, তো তার মানে হচ্ছে আমাদের যে সার্ভিস গুলো এখানে প্রদান করা হচ্ছে সেটার মাধ্যমে আসলে আলটিমেটলি আমাদের সার্ভিসের মধ্যে কোন রকম কস্ট ইনক্রিজ হচ্ছে না। অফকোর্স আমরা তখন কস্ট কমিয়ে রাখতে পারবো। তো এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাজেটিং। আচ্ছা, আমার মনে হয় একটু স্কেলটা ঠিক করতে হবে। হ্যাঁ,
তো এই হচ্ছে ট্রেডিশনাল বাজেটিং এ আমাদের বাজেটটা তৈরি করলাম। তো এখানে যে অ্যামাউন্টটা আসছে এখনো কিন্তু আমরা যদি কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে গ্রস মার্জিন দেখি, আমাদের অ্যাটলিস্ট গত মাসের থেকে এই মাসে কস্ট অফ গুডস সোল্ড এর পরে আমাদের গ্রস মার্জিন পার্সেন্টেজ বা গ্রস মার্জিন প্রফিটটা এখানে কিছুটা বেশি হয়েছে। তো সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আমাদের কোম্পানি গোল যেটা, যে সেলসটাকে ইনক্রিজ করা বা রেভিনিউটাকে জেনারেট করা, সেটা আমরা এখানে হচ্ছে। তো এই অনুযায়ী যদি আমরা এই মাসে চলতে পারি তাহলে আমাদের অবশ্যই আমাদের রেভিনিউটা ইনক্রিজ হবে। অ্যান্ড আদার দেন দ্যাট, এবার চলে আসি আমরা এক্সপেন্সের ক্ষেত্রে। তো এক্সপেন্সের ক্ষেত্রেও যেটা করতে হবে, এক্সপেন্সের ক্ষেত্রে বা কস্টের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যেটা হচ্ছে অ্যাকচুয়াল সেটাকে ফলো করবেন প্রত্যেকটা ক্ষেত্রেই। যেটা হচ্ছে অ্যাকচুয়াল সেটাকে ফলো করবেন, এবং পরবর্তীতে যেটা যেটা শুধুমাত্র ফিক্সড অ্যামাউন্ট অফ ট্রানজাকশন বা ফিক্সড অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলোতে ফিক্সড অ্যামাউন্ট রাখবেন। আর যেগুলো ভ্যারি করে বা কম বেশি বাড়ানো কমানো লাগছে, সেগুলোতে আমরা অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো। যেমন আমাদের এখানে কিছু বাড়ানো লেগেছে, কিছু কমানো লেগেছে, তো আমরা এখানে বাড়িয়েছি কিছুটা অ্যামাউন্ট, এবং সেটা লজিক্যালি ক্যালকুলেশনস করে বাড়াতে পারবেন। ক্যালকুলেশন ছাড়াও কিছু কিছু জিনিস আপনারা যেভাবে আমি লজিক দিয়ে বললাম যে এইভাবে আপনারা করতে পারেন, তো এটা করতে পারবেন। এখানে অ্যাকচুয়াল গুলো আমি আবারও এখান থেকে সেম ওয়েতে, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, তো আমি সবগুলো অ্যাকাউন্টস এর অ্যাকচুয়াল গুলোকে কপি করে এ পাশে নিয়ে আসি। ঠিক আছে। তো এবার আমরা দেখি যে কি কি আমাদের অ্যাকাউন্ট অনুযায়ী ফিক্সড অ্যামাউন্ট আসছে। যেগুলোর আপনারা দেখবেন এখানে 0% ভ্যারিয়েন্স, সেগুলো হচ্ছে আমাদের ফিক্সড অ্যামাউন্ট অফ অ্যাকাউন্টস। তো অফকোর্স ওগুলোতে আমরা কোনো হাত দিব না, কোনো চেঞ্জেস করব না। বাট যেগুলোর ক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জেস করা প্রয়োজন বা মনে হয় যে কিছুটা কমানো যাবে, কস্ট গুলোকে কিছুটা কন্ট্রোল করা যাবে, এক্সপেন্স গুলোকে, তো সেগুলোর ক্ষেত্রে এগুলোতে আমরা হাত দিব বা চেঞ্জ করবো কিছুটা। তো যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং। তো এটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে লজিক্যালি যদি দেখি যে আমাদের আসলে যে পরিমাণ প্রোডাক্ট বা সার্ভিস আমরা উৎপাদন করছি, একই প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করছি, জাস্ট ইউনিটের পরিমাণটা বাড়ছে, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং এর পরিমাণটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট অনুযায়ী রাখলেই এনাফ, আমাদের বাজেট অনুযায়ী এটা রাখলেই এনাফ। বা যদি দেখি যে আমাদের এক্সট্রা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে, ব্যানার ক্রিয়েশন থেকে শুরু করে অনেক সময় দেখা যায় কোম্পানি বাইরের আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে কনসালটেন্ট হিসেবে হায়ার করে থাকে, এবং দেখা যায় অ্যাডভার্টাইজমেন্টের কাজটা পুরো বাইরের একটা কোম্পানিকে দিয়ে থাকে। তো এরকম যদি বিষয়গুলো হয়ে থাকে বা দেখা যায় ইনক্রিজ হয় আমাদের এই এক্সপেন্সটা কোনো কারণে, তো সেই ক্ষেত্রে তখন আমরা কিছু পরিমাণ অ্যামাউন্ট এখানে সেই অনুযায়ী বাড়াবো, তাদের প্যাকেজ অনুযায়ী, তাদের প্রাইস অনুযায়ী বাড়াবো। তো এই ক্ষেত্রে তখন এখানে চেঞ্জটা আসবে। তো যেহেতু এখানে আমাদের প্রোডাকশন বাড়ছে এবং সার্ভিসও বাড়ছে, তো আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এর মার্কেটটা কিছুটা ইনক্রিজ হবে বা এক্সপেন্সটা বাড়বে। যেহেতু দেখতে পাচ্ছি, কেন ধরে নিলাম, কারণ যেহেতু দেখতে পাচ্ছি যে গত মাসেও প্রায় 60% আমাদের ইনক্রিজ হয়েছে। আমরা ধরেছিলাম 500, বাট গত মাসেও যেহেতু সেলস আমাদের বাজেট থেকে ইনক্রিজ হয়েছে, তো দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু সেটার সাথে ইনক্রিজ হয়েছে। তো দ্যাট মিনস এই মাসেও চান্সেস হাই যে এটাও ইনক্রিজ হবে। তো ডেফিনেটলি আমরা এখানে 1000 বা 1200 পর্যন্ত আপনারা এখানে অ্যামাউন্ট ইনক্রিজ করে ধরতে পারবেন। এখন ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্সটা গত মাসে হচ্ছে 560 দেওয়া হয়েছিল, বাট অ্যাকচুয়ালি বাজেট এমন 60 ছিল। তো এটা কিন্তু খুব বেশি ভ্যারিয়েন্স না, 12% ইজ নট আ বিগ ভ্যারিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 500 অ্যামাউন্টটাতেই থাকতে পারি। এর চেয়ে যদি বেশি খরচ হয়, সাপোজ 600 বা 650 খরচ হয়ে যায়, তখন নেক্সট মাস থেকে ওই ভ্যারিয়েন্সের উপর বেস করে আমরা সেটাকে চেঞ্জ করবো। বাট আপাতত ইন্স্যুরেন্স এক্সপেন্স ট্রেডিশনাল বাজেটিং এর ক্ষেত্রে আমরা 500 রাখতে পারি। ওকে। সো দেন এবার নিচে আসলে দেখতে পাচ্ছি লিগাল ফিস। তো লিগাল ফিস যেটা, লিগাল ফিস হচ্ছে লয়ার ফিস। তো লয়ার ফিসটা যেটা হয় প্রত্যেক মাসে তারা ওই একই অ্যামাউন্টটা নিয়ে থাকে। তো যেহেতু আমরা বাজেট রেখেছিলাম 5,000, আমাদের গত মাসে মাত্র খরচ হয়েছে 3,000। অলরেডি আমরা জানি যে কস্টিংটা কমে আসছে, লয়ার ফিস আমাদের এখানে কম খরচ হচ্ছে, 3,000 খরচ হচ্ছে, 2,000 কম। সো দ্যাট মিনস আমরা এখানে 3,000ই যদি ধরি, এই মাসেও 3,000 দেওয়ার প্রবাবিলিটি বেশি। তো অফকোর্স আমরা 3,000ই রাখবো। দেন লাইসেন্স এন্ড পারমিট, এটা সেম থাকবে। তারপর অফিস সাপ্লাইস। অফিস সাপ্লাইসটা হচ্ছে আপনি যে ধরনের আইটেমস গুলো অফিসিয়ালি ইউজ করার জন্য বিভিন্ন পারচেজ করে থাকেন, সেটা হতে পারে অফিসিয়াল এক্সপেন্সেস, বিভিন্ন রকম এক্সপেন্সেস অফিসের কাজের জন্য।
তো এটা শুধুমাত্র যে স্টেশনারি বা প্রিন্টিং স্টেশনারি এই ধরনের আইটেম না, এগুলো অন্য ধরনের আইটেমও কিছু হতে পারে, ফাইল টাইল থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। তো ইয়েস, এই ধরনের বিভিন্ন রকম কাজের জন্য সাপ্লাইজ গুলো হয়। তো যেহেতু প্রিভিয়াস মান্থে অলরেডি সাপ্লাইজ এ এক্সপেন্স হয়েছে এবং যেটা বাজেটের তুলনায় একটু বেশি, তো আমি এই মাসে ধরে নিচ্ছি যে বাজেট আমি 700 ধরে নিব, মোটামুটি এটার মধ্যে এই বাজেটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেম বাজেটই, ট্রেডিশনাল বাজেটের সেম বাজেটই ধরলাম। এটা চাই একটু কমিয়েও বাজেটটা ধরতে পারবে। দেন রিপেয়ার মেইনটেনেন্স। তো রিপেয়ার মেইনটেনেন্স মান্থ টু মান্থ ভ্যারি করে, বা যতটুকু মিনিমাম দরকার অতটুকু আমরা ধরতে পারি। রিপেয়ার মেইনটেনেন্স এর ক্ষেত্রে কিছুটা কম বাজেট আমরা ধরতে পারি, যেহেতু গত মাসে প্রায় 650-এর মতো রিপেয়ার হয়েছে। যে রিপেয়ারের বাজেটটাও দেখেন এখানে কিন্তু ক্রস করেছে, সো দ্যাট মিনস রিপেয়ার গত মাসে হয়েছে। এই মাসে কি কি রিপেয়ারমেন্ট আসতে পারে সেটার মোটামুটি একটা ক্যালকুলেশন করে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমি এখানে 500 600 এর মতোই করি, বাজেটটা ধরে রাখি। দেন নেক্সট হচ্ছে সফটওয়্যার। সো সফটওয়্যার পারচেজের যে বিষয়টা, এটা হচ্ছে প্রত্যেক মাসে সেম অ্যামাউন্ট আমাদের এখানে সাবস্ক্রিপশন ফি বা প্ল্যান হিসেবে প্যাকেজ থাকে, ওই প্যাকেজের পেমেন্ট করা হয়। তো দেখা যায় যে এই ধরনের পেমেন্ট গুলো প্রত্যেক মাসে সেমই থাকে সফটওয়্যার প্যাকেজে। তো দ্যাটস ওয়াই আমরা এই অ্যামাউন্টও চেঞ্জ করবো না, এই অ্যামাউন্টও সেম থাকবে। দেন নেক্সট হচ্ছে কাস্টমস এন্ড ফ্রেট কস্ট। এইটা আমাদের ভ্যারি করে প্রত্যেক মাসে। তো কাস্টমস এন্ড ফ্রেট কস্ট অনুযায়ী গত মাসে 30 টাকার মতো খরচ হয়েছে, তো এই মাসে আমরা 30 ধরতে পারি বা তার চেয়েও একটু কম ধরতে পারি। এটাও এখন আপাতত আমি অ্যাকচুয়ালের মতোই সেম রাখছি। দেন পোস্টেজ। পোস্টেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে 460, তো ধরেছিলাম বাজেট 400। তো এটার মধ্যে আমরা কিছুটা দেখা যায় যে বিভিন্ন কোম্পানি থাকে যে যারা হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, পোস্টেজ এন্ড কুরিয়ার কিন্তু একই জিনিস। তো পোস্টেজ এন্ড কুরিয়ার অনেকে লেখে, শুধুমাত্র পোস্টেজ অনেকে লেখে, শুধুমাত্র কুরিয়ার অনেকে লেখে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেন্সেস যেটা আসলে ঢাকা থেকে ধরেন অন্য কোনো জেলা বা উপজেলাতে আমি কোনো কিছু ডেলিভারি পাঠাচ্ছি বা কোনো একটা কুরিয়ার পাঠাচ্ছি, তো এই ধরনের কস্ট গুলো যে কোম্পানির জন্য রেগুলার একটা কস্ট হিসেবে থাকে, রেগুলার একটা এক্সপেন্স। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই এক্সপেন্সটা ইনক্রিজ করে। বাট যেখানে মোস্ট অফ দ্য কোম্পানি একটা বা দুইটা মাসে হয়তো কুরিয়ার করছে, আর বাকি মাসগুলো দেখা যায় কুরিয়ার লাগছে না অতটা, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মিনিমাম বাজেট ধরলেই এনা। ওকে, তো আমরা এখানে পোস্টেজটা কমিয়ে দিতে পারি কিছুটা, এই যে 400 ছিল গত মাসে, তো ওই 400-র মতো করেই ধরি, 400 বা 380 আরেকটু কমিয়ে ধরতে পারি। ঠিক আছে। দেন প্রিন্টিং এন্ড স্টেশনারিজ। এটা হচ্ছে প্রত্যেক মাসে দেখা যায় যে আমাদের যেসব কোম্পানি, এখন তো বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিতে দেখা যায় নিজস্ব প্রিন্টার, নিজস্ব সবকিছু থাকে। তো দেখা যায় তাদের প্রয়োজন অনুসারে কিন্তু তারা আসলে ওখানে এক্সপ্রেস করে থাকে। তো প্রিন্টিং প্রিন্টিং করার জন্য প্রিন্টিং এর মেশিন, ইঙ্ক, সবকিছুর ব্যবস্থা থাকে, পেপার সবকিছু ব্যবস্থা থাকে। যেসব কোম্পানি দেখা যায় নিজস্ব কোনো প্রিন্টার্স থাকছে না, তারা দেখা যায় বাইরে থেকে প্রিন্টিং গুলো করে থাকে বা বিভিন্ন স্টেশনারিজ গুলো পারচেস করে থাকে। তো স্টেশনারি কস্টটা কম বেশি প্রত্যেক মাসেই হয়। তো এখানে আমরা মোটামুটি 100 টাকার মতো গত মাসে ছিল বাজেট, খরচ হচ্ছে 60 টাকা। তো আমরা এখানে একেবারে মিনিমাম 50 টাকা বা 80 টাকার মতো এখানে বাজেট রাখি, কিছুটা কমিয়ে বাজেট রাখি। এবার হচ্ছে মিসেলেনিয়াস। তো মিসেলেনিয়াসটার ক্ষেত্রে আমরা এখানে কমিয়ে দিতে পারি, কারণ এটা প্রত্যেক মাসে এভাবে থাকে না। তো আমি এখানে 100 বা 150 এর মতো বাজেট রাখি। রেন্ট আর প্রপার্টি ট্যাক্স, এই দুইটা হচ্ছে ফিক্সড কস্ট, এগুলা প্রত্যেক মাসে সেমই থাকবে। তো এখানে কি কি ফিক্সড কস্ট দেখলাম এখন পর্যন্ত, কিন্তু কয়েকটাই ফিক্সড আছে। যেমন লিগ্যাল ফিস আছে দেখলাম, পারমিট আছে, তারপর সাবস্ক্রিপশন ফি, এটা আমরা দেখলাম ফিক্স। তো তারপর আমরা এখানে দেখছি রেন্ট অ্যান্ড প্রপার্টি ট্যাক্স, এগুলো ফিক্স। তো এগুলো সেম অ্যামাউন্ট থাকবে। এগুলো ফিক্সড কি আমরা বুঝি মানে প্রত্যেক মাসে একই অ্যামাউন্ট, দ্যাটস ওয়াই ফিক্সড। এবং আপনারা মোস্ট অফ দ্য টাইম দেখতে পাবেন এগুলোর মধ্যে 0% অলরেডি। তো মোস্ট অফ দ্য টাইম এগুলো 0। অ্যান্ড ইন্টারনেট এক্সপেন্স, এটা আরেকটা, এটার মধ্যেও 0 আছে। এটাও প্রত্যেক মাসে দেখা যায় ওই একই প্যাকেজ আমরা পারচেজ করি, আনটিল আনলেস যদি আমাদের প্রয়োজন না হয়, কোম্পানি প্যাকেজ চেঞ্জ না করে, তাহলে একই অ্যামাউন্ট অফ কস্ট বা এক্সপেন্স হতে যাচ্ছে। এবার আমরা আসি ট্রাভেল এক্সপেন্সে। ট্রাভেল এক্সপেন্সটা এমন একটা এক্সপেন্স, আমরা চাইলে এটা ইনক্রিজ করে রাখতে পারি বাজেটে যদি প্রয়োজন হয় ওই মাসের জন্য। আর যদি দেখি যে না, ওই মাসের জন্য খুব একটা ট্রাভেলের প্রয়োজন নাই, আম, কেউ কান্ট্রির বাইরে যাচ্ছে না, বা কেউ শুধুমাত্র ইনিশিয়াল যেগুলো ট্রাভেল এক্সপেন্স হয় বা ট্রাভেল কস্ট হয় সেটাই আমাদের ক্যালকুলেশন রাখতে হচ্ছে, তো সেটার ক্ষেত্রে আমরা মিনিমাম একটা এক্সপেন্স রাখতে পারি। আমি এখানে 500 তে কমিয়ে আনলাম।
কারণ হচ্ছে এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে গত মাসে 600 ধরেছিলাম বাজেট, বাট হয়েছিল আসলে 560। তো তার মানে আমাদের এখানে কস্ট কন্ট্রোল করা পসিবল। আমরা এখানে কিছুটা কমিয়ে ধরে এর মধ্যেই খরচটা করার চেষ্টা করব। দেন মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গত মাসে ধরা হয়েছিল 9,000, যেটা অ্যাকচুয়ালি এমপ্লয়ীদের মিলস এন্ড স্ন্যাক্স এর জন্য খরচ। বাট এখানে অ্যাকচুয়ালি গত মাসে খরচ হয়েছিল 9,200। তো আপনার এই 9,200 অ্যাকচুয়াল যে খরচ হয়েছিল, এইটাকে আমরা যদি বাজেট ধরি তাহলে কিন্তু আমাদের বাজেট ক্রস করবে। তো অফকোর্স মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এমন একটা টাইপের অ্যাকাউন্ট যেখানে কিন্তু আমরা যদি বাজেটের মধ্যে না চলি, তবুও দেখা যায় বাজেটের মধ্যে চললেও দেখা যায় 2-1% আমাদের একটু এদিক ওদিক বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট এন্টারটেইনমেন্ট এর ব্যাপার থাকে, দেখা যায় বাইরে থেকে কোনো ইনভেস্টর বা কেউ আসলে তখন দেখা যায় এই স্ন্যাক্স প্রোভাইড করা হচ্ছে, বিভিন্ন রকম এরকম কস্ট থাকে। তো এই কারণে আমরা এখানে 9,000ই ধরবো, যেটা আসলে আমাদের মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ। তো এই এক্সপেন্সটার জন্য আমরা মিনিমাম অ্যামাউন্ট ধরে রাখছি, যেটা আমাদের এক্সপেন্স না করলেই না, ওই অ্যামাউন্টটা ধরে রাখছি। বাট এর চেয়ে যদি বেশি কস্ট হয়ও, খুব বেশি একটা হবে না। যেমন এখানে 200 হয়েছে, তো মাত্র 2% ইনক্রিজ হয়েছে 200 হওয়ার কারণে। তো যদি এখানে 500 ইনক্রিজ হয়, তাহলেও খুব একটা আমাদের ভেরিয়েন্স বাড়বে না, তাই না? সো উইচ ইজ রিলেটেবল। আদার দেন দ্যাট এখানে ইন্টারনেট এক্সপেন্সটা সেম থাকবে। ভেহিকেল এক্সপেন্স, ভেহিকেল এক্সপেন্সটা এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটের তুলনায় অ্যাকচুয়ালটা কিন্তু কম। তো প্রায় 17% কমেছে। তো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বলতে পারি যে আমাদের এই ভেহিকেল এক্সপেন্সটা আমরা একটু কন্ট্রোল করতে পারছি। তো ভেহিকেল এক্সপেন্সটার জায়গায় আমরা যদি 1,000 দিই, 1,000-এর চেয়েও যদি একটু কমিয়ে ধরতে চাই, সাপোজ 600 বা 800 পর্যন্ত ধরেন আপনি, তাহলে দেখবেন যে নেক্সট মান্থে যদি আপনার 800-র কাছাকাছি যদি 1,000-ও হয়ে যায় এখানে অ্যাকচুয়াল এক্সপেন্স ভেহিকেলের ক্ষেত্রে, তাহলেও আপনার পার্সেন্টেজ খুব বেশি ভ্যারি করবে না। তো এই কারণে এটা ভালো। এবার দেখতে পাচ্ছি ইউটিলিটিস, ইউটিলিটিসটার ক্ষেত্রেও সেম। গত মাসে 800 ধরেছিলাম বাজেট, বাট অ্যাকচুয়ালি খরচ হয়েছে 500। তো দ্যাট মিনস আমরা 500-র মধ্যে থাকলেই ইউটিলিটিস আমাদের মোটামুটি ঠিক মতো বাজেট ধরা হবে বা কাছাকাছি যেতে পারবো। 500 বা 550 এখানে যদি হয়, ও অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে আমাদের এখানে ভ্যারিয়েন্স বেশি হবে না। তো তাহলে আমরা 500 ধরতে পারছি ইউটিলিটিস, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের টোটাল বাজেটের যে অ্যামাউন্ট গুলা এখানে দেখেন কিছু কিছু যেহেতু ডিক্রিজ করেছি, যেটার কারণে টোটাল বাজেটের অ্যামাউন্ট দেখবেন অনেক কমে যাবে। এবার পেরোল এক্সপেন্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, পেরোল এক্সপেন্সটা এমন একটা এক্সপেন্স যেটার মধ্যে আসলে এমপ্লয়ি হায়ার করলেই তখন কিন্তু এই স্যালারি অ্যামাউন্ট এবং আদার অ্যামাউন্ট গুলা বাড়বে। এমপ্লয়ি যদি কাউকে টার্মিট করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই ক্ষেত্রে আমাদের এখানে এমপ্লয়ীদের ওয়েজেস এন্ড স্যালারিজ এবং আদার এক্সপেন্স গুলোর পরিমাণটা কমবে। তো টার্মিনেট করা হলে বা অ্যাড করা হলে এমপ্লয়ি, তখনই এখানে বাড়বে বা কমবে। তাছাড়া আমাদের অ্যাকচুয়াল যেই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা সেম থিং থাকবে। সো আমাদের গত মাসে দেখতে পাচ্ছি যে এখানে কিছু অ্যামাউন্ট আমরা বাজেট ধরেছিলাম, এবং সেই অনুযায়ী আমাদের যে অ্যাকচুয়াল অ্যামাউন্টের ঘরে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা খরচ হয়েছে, আমি সেটাই এই মাসেও অ্যাকচুয়ালটাই ধরবো। কারণ হচ্ছে এই মাসে আপাতত আমাদের প্ল্যান হচ্ছে সেম অ্যামাউন্ট অফ এমপ্লয় নিয়েই কাজ করা, এবং এই মাসে আমাদের কোনো নতুন হায়ারিং, সাপোজ আমরা হায়ারিং করতে যাচ্ছি না, কোনো নতুন এমপ্লয় হায়ার হচ্ছে না, তো ডেফিনেটলি তাহলে আমরা আগে থেকে জানি যে এই মাসে নতুন কোনো কিছু অ্যাড হতে হবে না, এবং আমাদের এখানে নতুন কোনো ক্যালকুলেশন আসবে না। সেম অ্যামাউন্টই আমরা ধরতে পারি। নেক্সট আমাদের এখানে হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স আছে, যেমন লোন এন্ড অ্যামোর্টাইজেশন, এবং সেটার সাথে আবার ইন্টারেস্ট এক্সপেন্স। সো লোন এন্ড অ্যামোর্টাইজেশন আর ইন্টারেস্ট এক্সপেন্স এর ক্ষেত্রে এটা প্রত্যেক মাসে সেম থাকবে যতক্ষণ পর্যন্ত না ইনস্টলমেন্টে পেমেন্ট কমপ্লিট হবে। তো যাদের কাছ থেকে আমরা লোন নিয়েছি তাদেরকে আস্তে আস্তে ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করছি বলে এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা এখানে পেমেন্টটা এই দুটা করছি প্রত্যেক মাসে। তো এই দুটো অ্যামাউন্ট সেম থাকবে। আরেকটা অ্যামাউন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো এটা আমরা দেখেছি যে যখন আমরা ফিক্সড অ্যাসেট সেল করে ফেলি, তারপরে যে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ডেপ্রিসিয়েশন। সো অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা আছে এটাকেই আমরা এই মাসেরও ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন হিসেবে ধরবো। যদি এই মাসেও কোনো অ্যাসেট আমরা সেল করে থাকি, তারপরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকি, তাহলে সেই ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে পাবো অ্যাকচুয়ালের ক্ষেত্রে, এবং পরবর্তী মাসে আমরা আবারও সেই অ্যাকচুয়াল অ্যামাউন্টটাই নিয়ে যাব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে। কারণ আমরা জানি যে এই যে 2,000 দেখতে পাচ্ছি, এটার মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই ফিক্সড অ্যাসেটটা ছিল। গত মাসে যে তার আগের মাসে যেহেতু এই অ্যামাউন্টটা বসানো হয়েছিল বাজেট হিসেবে, তখন ফিক্সড অ্যাসেটটা ছিল, দ্যাটস ওয়াই এই অ্যামাউন্টটা আসছে। যখন ফিক্সড অ্যাসেটটা সেল হয়ে গেছে, ওই ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আর নাই,
তো অফকোর্স যেই ফিক্সেস গুলো আমাদের আছে বর্তমানে সেগুলোর উপর বেস করে ডেপ্রিসিয়েশন করা হয়েছে, তাই অ্যামাউন্টটা কমে গেছে। আবার যদি সেল হয় তখন কিন্তু আবার আমরা অ্যাকচুয়ালি সেই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের প্রপার অ্যামাউন্টটা দেখতে পাবো। তো ততক্ষণ পর্যন্ত আমরা এই অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা আসছে গত মাসে এটাই ধরবো এবং এই অনুযায়ী আমরা বাজেট তৈরি করবো। আর লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট, এটাও এমন একটা অ্যাকাউন্ট যে প্রত্যেক মাসে যদি আমরা সেল করি তাহলে আমাদের লস বা লাভ হওয়ার থাকে একটা চান্স। বাট এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি গত মাসে ফিক্সড অ্যাসেট সেল হয়েছে, বোথ গেইন এবং লস হয়েছে, তার মানে মাল্টিপল ফিক্সড অ্যাসেট সেল করা হয়েছে। তো দ্যাট মিনস আমরা এই মাসে লস অন ফিক্সড অ্যাসেট এটাও আমরা 100-তে নামিয়ে ধরে রাখতে পারি। যদি এখানে কোনো সেল হয়ও তাহলে সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসে, এখানে যদি ডিফারেন্স চলেও আসে খুব বেশি, এটা আমাদের হাতে না থাকার কারণে এটা আমরা জাস্ট মিনিমাম অ্যামাউন্ট রাখছি। এটা যদি বেশি ডিফারেন্স আসেও খুব একটা হ্যাম্পার আমাদের হবে না। তো এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাজেটের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টস গুলোর অনুযায়ী অ্যামাউন্ট গুলা বসানো। আর মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে আমরা যে বিষয়গুলো খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমাদের আসলে বাজেটের সাথে অ্যাকচুয়ালের মধ্যে পার্থক্যটা কি পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী বা কি পরিমাণ অ্যামাউন্টের মধ্যে পার্সেন্টেজটা মানে উঠছে বা নামছে, এটার উপর বেস করে আমরা বাজেটটাকে জেনারেট করেছি। আমরা দেখতে চেয়েছি যে আমাদের যেই অ্যামাউন্ট গুলো খরচ হচ্ছে সেগুলো আসলে কি ইনক্রিমেন্টের পর্যায়ে আছে, মানে ইনক্রিজ হচ্ছে বারবার প্রত্যেক মাসে, নাকি একটা মিনিমাম লেভেলে ধরলেই আমাদের বাজেটটা হয়ে যাচ্ছে। আর আমরা বাজেটটা তৈরি করার চেষ্টা করি এমন ভাবে, প্ল্যানটা তৈরি করার চেষ্টা করি এমন ভাবে যাতে সেই প্ল্যান অনুযায়ী চললে আমাদের এই ভ্যারিয়েন্স গুলা মোটামুটি 40% এর নিচে যাতে থাকে। তো 40% টু 35% এর নিচে যদি বাজেটের অ্যামাউন্ট থাকে তাহলে সেটা হচ্ছে গুড বাজেট, যেটা আমরা ফলো করে মান্থলি ইনকাম এবং এক্সপেন্স করলে আমাদের কোম্পানির জন্য বেনিফিটই হবে। বা যদি দেখা যায় যেমন কিছু কিছু বাজেটের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অ্যাকাউন্টস এর বাজেট যেমন এখানে 60% ইনক্রিজ করেছে, যেটা আমরা বাজেট অনুযায়ী ধরেছি একটা, আবার 60% ইনক্রিজ করে গেছে, তার মানে বাজেট আমাদের এখানে ঠিক মতো ধরা হয়নি। তারপর আমরা বুঝতে পারছি যে এখানে একদম 40 একদম টাই টাই এই দুটা জিনিস আসছে। তো এটার ক্ষেত্রে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বুঝতে পারলাম তাহলে যে আমাদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী এটা 300 করে পেমেন্ট হবে, তো তাই 300 ধরলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে 38% একটা আছে ইউটিলিটিসটা। তো ইউটিলিটিসটা প্রত্যেক মাসে কাছাকাছি একটা অ্যামাউন্টের খরচটা হয়ে থাকে। আমরা হয়তো এর আগের মাসগুলো দেখে দেন 800 ধরেছিলাম, বাট এই মাস থেকে হয়তো ইউটিলিটিসটা আমাদের মিনিমামে কন্ট্রোলের মধ্যেই ইউটিলিটিসটা খরচ হচ্ছে। সাম পলিসি সাম গাইডলাইন্স আমাদের কোম্পানিতে প্রোভাইড করার জন্যই হয়তো এই ইউটিলিটিস চার্জেস গুলো কমেছে। ইউটিলিটিস হচ্ছে লাইট, পাওয়ার, গ্যাস, ওয়াটার, এই ধরনের ইউটিলিটিস যেগুলো অফিস এনভায়রনমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি আসলে অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেন এখানে কিছু এক্সপেন্স আছে যেগুলো আমরা আপ টু ডেট পাচ্ছি, যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর স্যালারিজটা, এগুলো আপ টু ডেট পাচ্ছি। তো দ্যাট মিনস আমরা এই অনুযায়ী যদি বাজেট ধরি তাহলে আমাদের অ্যামাউন্ট গুলো খুব বেশি ডিফারেন্সিয়েট করবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাজেট। এবং এটার মধ্যে যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু অপারেটিং ইনকামটা এখানে দেখতে পাচ্ছেন গত মাসের চেয়ে কিন্তু প্রায় 34,000 টাকার মতো, এখানে 30,000 টাকার মতো এখানে ইনক্রিজ হয়েছে। তো দ্যাট মিনস ইটস বেটার, রাইট? তো আমরা যে কোম্পানি যে অ্যাকচুয়ালি 10% ইনক্রিজ করার কথা বলা আছে এখন, তার মানে আমাদের সেটা ইনক্রিজ করা পসিবল হচ্ছে। এবং এভাবেই যদি আমরা রেভিনিউ এবং এক্সপেন্সটা করি তাহলে এখানে আমরা পসিবলি আমাদের সেলস ইনক্রিজ করতে হবে এবং কস্টটাকে কন্ট্রোল রাখতে পারবো। সো দেন এর মধ্যে আপনারা আপনার কথা খুব ভাঙা ভাঙা আসছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, সবাই কি আমার কথা ভাঙা ভাঙা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে শেখ ভাইয়া একটু কাইন্ডলি আবার জয়েন করেন, একটু কাইন্ডলি ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করেন। হতে পারে যে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আপনাদের কারো এন্ড থেকে, অথবা আমার এন্ড থেকেই হতে পারে। তো যদি আমার এন্ড থেকে হয় তাহলে সবাই একই প্রবলেম ফেস করবেন, তাই না? আমাকে অবশ্যই জানাবেন। জি ফিরোজ ভাইয়া চলে আসুন মাইকে। ম্যাম, কাইন্ডলি আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম একটা বিষয়ে। জি এই জি বলুন। যেমন হচ্ছে সিএনডিএফ ইস্যু, যে এক্সপেরিয়েন্স গুলো আছে, যে লাস্ট মান্থ সেপ্টেম্বরে দেখা গেছে যে আমি সিএনডিএফ ইস্যুটা আসলে রিয়েলি তৈরি হয়তো হচ্ছে যদি কোনো পারচেজ থাকে যেগুলো ফরেন থেকে পারচেজ হচ্ছে, এগুলোর জন্য হচ্ছে সিএনডিএফ পেমেন্ট মূলত পেড করতে হয়, রাইট? জি। হুম। আচ্ছা,
এখন ইস্যুটা হচ্ছে যে আমি তো এই মাসের জন্য যে সিএনএফ কস্টিংটা মূলত ক্যালকুলেশন করবো সেটাটা সেই কস্টিংটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে বাজেট করার ক্ষেত্রে আমার গত মাসে কতটুকু পারচেস করছি প্লাস হচ্ছে এই মাসে আমার কতটুকু পারচেজ করার একটা যে প্ল্যান থাকে, জি জি রাইট? জি 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 তো এটার উপরই তো মূলত বেস করে হচ্ছে এই সিএনএফ যে কস্টিংটা বাজেট হবে কাস্টমস এন্ড ফ্রেট কস্ট যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, অফকোর্স এইটার উপর বেস করেই আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আপনি যেই বাজেট টেকনিকেই ফলো করেন না কেন, আপনার কিছু কিছু অ্যাকাউন্টস এর ক্ষেত্রে কিন্তু আপনার এরকম কিছু ক্যালকুলেশন আলাদা করে করে নিতে হবে। যেমন আমাদের জানি যে আমাদের কাস্টমস এর ক্ষেত্রে কাস্টমস ফি আছে, তারপর শিপমেন্ট কস্ট আছে, ট্যাক্স সাবমিশনের জন্য ট্যাক্স লাগে। তো এই বিষয়গুলোতে তখন আমাদের দেখা যায় যে আগে থেকে আমরা ক্যালকুলেশন করে রাখলে, এবং যখন আমরা পেপার জমা দিই তখন কিন্তু একটা ক্যালকুলেশনের একটা ব্যাপার আসে, ওই এক্সপেন্সটা কত হতে যাচ্ছে সেটার একটা ওভারঅল ডাটা চলে আসে। তো ওই সময় কিন্তু আপনি আগে থেকে আপনার প্রিভিয়াস মান্থ গুলোতে ডাটাগুলো দেখে কাছাকাছি কিছুটা ভ্যালুটা বের করতে পারবেন যে কি পরিমাণ আসতে পারে। সেই অ্যামাউন্টটাই আপনি নেক্সট মান্থ থেকে ধরতে পারবেন। হ্যাঁ, সেভাবে বাজেটটা ধরতে পারবেন। জি আরেকটা কোশ্চেন ছিল, অনেক সময় দেখা যায় যে পারচেস করার ক্ষেত্রে পারচেস করে আনা জিনিস পোর্টে এক্সট্রা টাইম এডিশনাল টাইম আটকে যায়, হ্যাঁ, জি। পোর্ট ড্যামারেজ দিতে হয়। তো হুম এটাও হুম। কি আসলে বাজেটের আওতায় আসবে? না, এটা আসলে বাজেটের মধ্যে আপনার হাতে নেই সেটা। সেটা যদি এরকম হয় যে কিছু কিছু অ্যামাউন্ট আছে না, ধরেন আমাদের হাতে নেই যেরকমটা, যেমন আমি কিছু কিছু অ্যামাউন্টের এখানেও কথা বললাম যে গেইন অর লস অফ ফিক্সড অ্যাসেট। তো এই ধরনের ফিক্সড অ্যাসেট সেল হচ্ছে কিনা, কোন মাসে আবার কত সেল হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। তো এরকম একটা বিষয় হচ্ছে আপনি যে অ্যাকাউন্টসটার কথা বললেন সেটা। তো এই ধরনের ড্যামারেজ কস্টের জন্য যদি কস্টিং এরকম হয়ে থাকে, কোন একটা কস্ট বা পেমেন্ট থাকে যেটা আপনার হাতে আগে থেকে নেই বা জানা ছিল না, সেটা আপনার বাজেটের মধ্যে ইনক্লুড হবে না। সেটা ধরেন আপনার অ্যাকাউন্টটা থাকবে, আপনি অ্যাকাউন্টস এর ওখানে বাজেটের কোনো অ্যামাউন্ট না দিয়ে জাস্ট মিনিমাম কিছু অ্যামাউন্ট রেখে দিতে পারেন, যে প্রিভিয়াস মান্থের অ্যামাউন্ট দেখে ওই অ্যামাউন্ট রেখে দিতে পারেন। অথবা জাস্ট এখানে একটা এরকম হাইফেন রেখে দিতে পারেন। হাইফেনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আপনি এটার ব্যাপারে এখনো শিওর না যে কি পরিমাণে অ্যামাউন্ট এখানে আসতে পারে। এই তো ইউজুয়ালি যেসব ব্যাপারে আমরা দেখা যায় কনফিউজ থাকি বা দেখা যায় আইটেমটা সম্পর্কে আমরা ভালোভাবে ক্লিয়ার না যে কি পরিমাণ আসতে পারে, কাছাকাছি একটা অ্যামাউন্ট বসাই অথবা ওখানে জিরো ভ্যালু রাখি। মানে কি, মানে বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা অলরেডি দিয়ে রাখবো আর স্পেসটা আর কি মোটামুটি ড্যাশ চিহ্ন দিয়ে ফাঁকা দিয়ে রাখবো, এরকম কিছু কি? ইয়েস ইয়েস। এবং লং টাইম যখন আপনি বাজেট প্রিপেয়ার করবেন, দেখবেন যে প্রথম মাসে আপনি ওখানে কিছু বাজেট দিলেন না, প্রথম মাসে সাপোজ জিরো দিলেন, হ্যাঁ। তো ওই মাসে সাপোজ কোন একটা কস্ট এরকম হলো যেটা আপনার অ্যাকচুয়ালের অ্যামাউন্টের মধ্যে কিন্তু থাকবে, সেই অ্যাকাউন্টের পাশে কিন্তু সেই অ্যামাউন্টটা চলে আসবে। অ্যাকচুয়াল যখন ট্রানজাকশন হবে, অ্যাকচুয়াল যখন পেমেন্ট আপনি করবেন, কস্ট হবে তখন। তো তারপর পরবর্তী মাসে আবার যখন আপনি বাজেট জেনারেট করবেন, ওইখানেও আপনি সাপোজ জিরো দিলেন, বাজেটের মধ্যে জিরো দিলেন, বাট অ্যাকচুয়ালের মধ্যে কোনো অ্যামাউন্ট আসছে বা আসে নাই। সেটার উপর বেস করে আপনি থার্ড মান্থে বা ফোর্থ মান্থে গিয়ে তখন আপনি আস্তে আস্তে একটা বাজেটের অ্যামাউন্টে যেতে পারবেন, যে মিনিমাম এরকম একটা অ্যামাউন্ট আমার এখানে খরচ হওয়ার চান্স আছে। ঠিক আছে? তো যেমন আমি এখানে যেটা করেছি যে এই যে লাস্টের দিকে যে আমি কিছুটা বলছিলাম যে লস অন ডিসপোজাল, তো আমি এটা জানি না যে কি পরিমাণ আমাদের ফিক্সড অ্যাসেট সেল হবে, এটা একটা বিষয় থাকে। তো এইখানে আমি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে রাখছি। এবার যখন ৩-৪টা মাস চলে যেতে থাকবে, তখন কিন্তু আপনি বারবার বাজেটের সাথে অ্যাকচুয়ালের এই ভ্যারিয়েন্স গুলো ক্যালকুলেট করে দেখতে থাকবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার প্রত্যেক মাসে কি পরিমাণ ড্যামারেজ দিতে হচ্ছে বা এ ধরনের কোনো কস্ট হচ্ছে নাকি প্রত্যেক মাসে। হ্যাঁ, তো যদি দেখা যায় যে একটা মিনিমাম লেভেলের কস্ট আমি যদি বাজেটের মধ্যে ধরে রাখি যে হতে যাচ্ছে, তাহলে আমার এটা ভালোভাবে করা পসিবল। এবার সেটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট বেশি হোক বা কম হোক, একটা ভেরিয়েন্স তো আসবে বা একটা ম্যানেজমেন্টকে এটা কিছু দেখানো যাচ্ছে। তো এটা আপনি করতে পারেন যে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে রাখতে পারেন, যে কয়েকটা মাস অবজার্ভ করে দেন আপনি বাজেটের মধ্যে সেই অ্যাকাউন্টটার অ্যামাউন্টটা অ্যাড করবেন। আদারওয়াইজ প্রথম ২-৩টা মাস আমি বলবো যে সিম্পলি ব্ল্যাঙ্ক রাখবেন, ওই অ্যামাউন্ট দিবেন না বাজেটে, বাজেটে ওই অ্যামাউন্ট দিবেন না কোনোখানে। জাস্ট প্রথম ২-৩টা মাস আপনি অ্যাকচুয়ালের উপর ইভ্যালুয়েশনটা করবেন। অ্যাকচুয়াল যখন আসবে, অ্যাকচুয়াল যখন হবে, ওই মাসের এক্সপেন্স ওই মাসে হবে এবং পরের মাসের এক্সপেন্স পরের মাসে হবে। এভাবে ২-৩ মাস যাওয়ার পর আপনি অবজার্ভ করবেন প্রত্যেক মাসে কত করে টাকা আমার লাগছে। তাহলে সেই অনুযায়ী আমি ফোর্থ মান্থে বা ফিফথ মান্থে গিয়ে সেই অনুযায়ী বাজেটটা করতে পারবো। জি জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ওকে। তো
এই তো বাজেটের মূল উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের এই যে এখানে ভেরিয়েন্সটা বের হয় বা এই যে পার্থক্যটা আসে দুটা অ্যামাউন্টের মধ্যে, এটাকে কমিয়ে আনা। যতটা কমে রাখবো আমরা ততটা আমাদের জন্য রিস্ক ফ্রি থাকবো আমরা, এবং কোম্পানিও আমরা বুঝতে পারবো, কোম্পানিকে ওভারঅলি দেখাতে পারবো ক্লিয়ার ভিউতে যে আপনারা যদি এভাবে চলেন, এভাবে এভাবে আমরা যদি এক্সপেন্সটা করি, এভাবে কন্ট্রোল করে, তাহলে আমাদের এরকম এরকম একটা রেভিনিউ পাওয়া পসিবল, যেটা আমরা অপারেটিং ইনকামের মধ্যে বা নেট ইনকামের মধ্যে দেখতে পাই। সো এটা পসিবল। অনেক সময় দেখা যায় আমরা ট্যাক্সের অ্যামাউন্টও কিন্তু এখানে দেই না, ট্যাক্সের অ্যামাউন্টের বাজেটের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট অনেক সময় দেই না আমরা। বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখবেন যে ট্যাক্স এবং ডিভিডেন্ড এই দুটো এখানে অ্যাড করা হয় না, বাজেটের ক্ষেত্রে অ্যাড করা হয় না। কারণ হচ্ছে দেখেন ট্যাক্সের একটা বিষয় থাকে, তারপর ডিভিডেন্ড, ওই অ্যামাউন্টটা আসলে আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারছি কিনা, অ্যাকচুয়ালি ওই মাসে আমাদের অপারেটিং ইনকামটা আসছে কিনা নেট, তারপরেই আমরা কিন্তু ট্যাক্সটা সাবমিট করি এবং ডিভিডেন্ডটা দেই। তো ওই অ্যামাউন্টটা কিন্তু পরবর্তীতে এটা অ্যাড করা হয়, এবং অ্যাকচুয়াল দেখে দেখে কয়েকটা মাস অপারেশন করতে করতে দেখা যায় একটা সময় গিয়ে আমরা তখন একটা মিনিমাম অ্যামাউন্ট এখানে অ্যাড করতে পারি, যেমন এখানে 20,000 অ্যাড করা হয়েছে এরকম। তো ট্যাক্স আর ডিভিডেন্ড অ্যাড করার দরকার হয় না। বাকি যে অ্যাকাউন্টস গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা ফোকাসড হবো, এগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটা কাছাকাছি বাজেট রেডি করা যায়। ওকে, সো এই তো হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাজেটিং। আর এবার চলে যাই ইনক্রিমেন্টাল। সো ইনক্রিমেন্টাল বাজেটিং যেটা বলবো, শুধুমাত্র আমাদের ইনফ্লেশন রেট খেয়াল করতে হবে। আর মোস্ট অফ দ্য টাইম আমাদের বাজেট জেনারেট করতে হবে হচ্ছে ফিক্সড কস্ট গুলো বা এক্সপেন্স গুলোর ক্ষেত্রে সেম ফিক্সড অ্যামাউন্ট, যেহেতু আমরা ডাইরেক্টলি ওই অ্যামাউন্ট বসিয়ে দিব। আর যেগুলো হচ্ছে ভ্যারি করে সেই অ্যামাউন্ট গুলোর ক্ষেত্রে খেয়াল করবো যে আমাদের কোম্পানির প্রয়োজন অনুযায়ী মাসে কি পরিমাণ খরচ হতে যাচ্ছে সেটার উপর বেস করে খরচ কমাবো বা বাড়াবো। ইনক্রিমেন্টাল বাজেটিংটা ফলো করাটা একদম ইজি, কারণ হচ্ছে আপনি প্রিভিয়াস মান্থের বাজেট দেখেই পুরো বসাবেন, শুধুমাত্র যেখানে যেখানে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা চেঞ্জ করা দরকার সেখানে সেখানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট বসাবেন। তো আমি যেটা করব, আমি এখানের পুরা যে বাজেটের অ্যামাউন্টটা আছে এই পুরাটাই আমি এখানে কপি করে নিয়ে আসি। তো ইনক্রিমেন্টাল বাজেট যেটা করে, আপনি বাজেটের অ্যামাউন্ট দেখেই ফলো করবেন, জাস্ট অ্যাকচুয়াল অ্যামাউন্ট তখন তখন বসাবেন যখন দরকার হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেলস অন প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটার ক্ষেত্রে আমি 10% ইনক্রিজ করতে চাচ্ছি। তো যদি আমি এই 1,85,000 এর উপর 10% ইনক্রিজ করতে চাই, আমি অবশ্যই এখানে বাজেটের সাথে ভেরিয়েন্সের এখানে খুব বেশি দেখছি না। ইনক্রিমেন্টাল বাজেটিং যেটা হয় যে অনেকটা রোলিং বাজেটের মতো, যে গত মাসে যে বাজেট ধরেছি এই মাসেও কাছাকাছি বাজেট ধরবো, শুধুমাত্র কোম্পানির কি ইচ্ছা বা কি গোলস এটাকে মাথায় রেখে আগাবো। আর হচ্ছে ইনফ্লেশন রেট বাড়ছে কি কমছে কিনা এটার দিকে খেয়াল রাখবো, দ্যাটস ইট। তো ইনক্রিমেন্টাল বাজেটের ক্ষেত্রে আমরা এই 1,85,000 এর উপর যদি 10% করি, এখানে হবে 1,85,000, তো এখানে আসে হচ্ছে 2,35,000 এর মতো, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গত মাসে 2 লাখ করা পসিবল হয়েছে, তো অফকোর্স এই মাসেও আমাদের 2,35,000 পসিবল হবে। তো আমি এখানে 2,35,000 অ্যাড করে দিচ্ছি। বাজেটের তুলনায় এই মাসের বাজেট বেশি ধরলাম। এই তো দেন এবার আমরা এখানে 1,15,000 যেটা আছে এটার উপর 10% করবো। ইনক্রিমেন্টালটা পুরোটাই বাজেটটা ফলো করে করতে হবে। তো এখানে আসে 1,26,500। এখন এখানে গত মাসে দেখতে পাচ্ছি যে হয়েছিল হচ্ছে 1,00,000 টাকার মতো আমাদের সার্ভিসের সেলস। তো দ্যাট মিনস আমরা যদি এই মাসে 1,26,000 ধরি, এটা কিন্তু ফিজিবল হবে না, দেখা যাবে আরো কমে যাবে, আমাদের ভ্যারিয়েন্স আরো বেশি আসবে। তো দ্যাটস ওয়াই যেটা করব, যেটা বাজেট ধরা ছিল গত মাসে আগে এইটা অ্যাচিভ করি। তো এই অনুযায়ী এই অ্যামাউন্টটি এখানে রাখবো, এটা চেঞ্জ করার দরকার নাই আপাতত। ইনক্রিমেন্টাল বাজেটের ক্ষেত্রে আগে যেটা টার্গেট করেছি সেই টার্গেট অ্যাচিভ করে নেই, তারপর আবার ইনক্রিজ করবো এভাবে। দেন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এখানে মিনিমাম অ্যামাউন্ট রাখলেই হবে, তো আমি এখানে 500 টাকা রাখছি। কিছু কিছু অ্যামাউন্ট যেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, যেমন এটা অ্যাডজাস্টমেন্ট একটা আলাদা একটা অ্যাকাউন্ট, এটা আমাদের কোনো হাত নেই, এখানে আমাদের কোনো যে কোনো মান্থে বেশি অ্যামাউন্ট আসতেই পারে। সো দেন ইন্টারেস্ট ইনকাম, আমি ইনভেস্টমেন্ট ইনকাম। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে মানে এই অ্যাডজাস্টমেন্ট যে ইস্যুটা এখানে একটা অ্যাকাউন্ট হয়ে আছে, এটি কি মূলত এটি কি একটা অ্যাকাউন্ট না এটা অনেকগুলো অ্যাকাউন্টের এগেনস্টে এই অ্যাডজাস্টমেন্টটা আসছে, একটু কাইন্ডলি যদি বলতেন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের এমন ধরনের কিছু ট্রানজাকশন হয় না, যে ধরেন ব্যাড ডে, গত বছরের ব্যাড ডে, বা ধরেন গত বছরের একটা পেমেন্ট যেটা কালেক্ট হচ্ছে এই বছরে এসে। তো গত বছরের বুকস তো অলরেডি ক্লোজ হয়ে গেছে, গত বছরের বুকস অলরেডি ক্লোজ হয়ে যাওয়ার কারণে এই বছরের সেলস এন্ড সার্ভিসের মধ্যে না অ্যাড করে
এটাকে অ্যাড করা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্টের আন্ডারে। এটাও কিন্তু আমাদের অপারেটিং ইনকামই, কিন্তু গত কোনো বছরের অপারেটিং ইনকাম, ঠিক আছে? তো এই ধরনের একটা টাইপের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা এই ধরনের কোন একটা অ্যাকাউন্ট যেটা আমি সরাসরি সেলস অন প্রোডাক্ট ও সেলস অন সার্ভিসে দিতে পারছি না, কারণ এই বছরের না। তো এই বছরে যদি হতো যে সাপোজ জানুয়ারি বা ফেব্রুয়ারিটা আমি কালেক্ট করছি অক্টোবরের এসে, তাহলে সেটা আমাদের সেলস অন প্রোডাক্ট বা সার্ভিসে ডাইরেক্টলি আমরা দিয়ে দিতে পারতাম। বাট যখন একটা বছর পুরো ক্লোজ হয়ে যায়, রিটেন আর্নিংসটা পরের বছরে চলে আসে, তখন সেটা দেখা যায় যে সেই আর্নিংস এর মধ্যে থেকে কিন্তু আমরা আবার আরেকটা অ্যাকাউন্ট বের করি, সেটা হতে পারে আদার ইনকাম। আমরা অনেক সময় নাম দিই হচ্ছে আদার ইনকাম, হ্যাঁ। তো ওইটারই এখানে একটা নাম দেওয়া হয়েছে অ্যাডজাস্টমেন্ট। যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, আপনার সেলস রিটার্ন হতে পারে, গত বছরের কোনো একটা রিটার্ন হতে পারে, গত বছর কোনো একটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, ব্যাড ডেট হতে পারে, সেই ধরনের অ্যামাউন্টের অ্যাকাউন্টসে এই টাকাটা ঢুকছে। এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, বা এটা একটা বলা যেতে পারে যে এই ধরনের এই একটা অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, ধরেন একটা মাসে বা 2টা মাসে অ্যামাউন্ট বসবে, আর পুরো বছরে এই অ্যাকাউন্টটার দরকারই পড়বে না। তো যখন আর এই অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট অ্যাকাউন্টটা এই জন্যই খুলে রাখা হয়েছে যে এই ধরনের কোনো একটা যদি ট্রানজাকশন হয় যেটা এই বাকিগুলোতে দেওয়া যাচ্ছে না, তাহলেও আমরা অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিতে পারবো। তো এটাই হচ্ছে এটা পারপাস। এবার এখানে দেখি ইন্টারেস্ট ইনকাম যেটা আছে। তো ইন্টারেস্ট ইনকাম যেটা আমাদের অ্যাকচুয়াল, এটাই দিব। যদি আমরা এখানে বাজেটটা ধরি তাহলে আমাদের অ্যাকচুয়াল ইনকাম অনুযায়ী আসবে না। এটা আমাদের যেহেতু লেটেস্ট, তো দ্যাটস আমরা লেটেস্টটাই ধরবো, এখানে ইন্টারেস্ট ইনকাম এটাই হবে। দেন ইনভেস্টমেন্ট ইনকাম। ইনভেস্টমেন্ট ইনকামটা আমরা ধরেছিলাম 200 করে। ইনভেস্টমেন্ট ইনকামটা এমন একটা ইনকাম, ধরেন আপনি কোথাও ইনভেস্ট করেছিলেন, ওই ইনভেস্টমেন্টের টাকাটা আবার আপনার কাছে ব্যাক আসছে, বা আপনি সেটার মাধ্যমে ওই ইনকামটা করছেন। তো ওই ধরনের, ধরেন আপনি লোন দিয়েছিলেন কোনো, বা ইনভেস্ট করেছিলেন কোনো আদার কোম্পানিতে, সেটার অ্যামাউন্টটা আপনি রিসিভ করছেন, সেটার সেই অ্যামাউন্টটা এবং সেটার সাথে যে ইন্টারেস্ট থাকে সেটা। তো এইটা এভাবে ধরেছি। তো এই কারণে আমি এখানেও ইন্টারেস্ট ইনকাম এই দুটা কারেন্ট, এই কারেন্ট দুটো ধরবো, রিসেন্ট দুটো। তারপরে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এই আদার ইনভেস্টমেন্ট ইনকাম এটা সেম থাকবে, এটা 0%, কিন্তু আপনার অলওয়েজ এটা 0% আছে, দ্যাট মিনস এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর লাস্টের দুইটা ডিভিডেন্ড ইনকাম আর স্পন্সরশিপ, এই দুটো চেঞ্জ করার দরকার নেই, এগুলো সেম। গেইন অন লসটা শুধু চেঞ্জ হবে, এখানে আমি 100 বা 50 দিয়ে রাখছি, এটাও মিনিমাম করে রাখছি। এই তো আমাদের এটা হচ্ছে আমাদের এই মাসের বাজেট, এবং এখানে আমরা অপারেটিং এন্ড নন অপারেটিং দুটোই করলাম। দেন এবার ইনক্রিমেন্টাল বাজেট সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কস্ট অফ গুড সোল্ড, আমরা এখানে আমাদের কস্টটা এই অনুযায়ী বাড়বে। আমাদের 8000 এর জায়গায় হবে, এখানে 7000 আছে। তো তো এটা হচ্ছে গত মাসে যখন 1,85,000 ছিল, তখন হয়েছিল 7000। তো 7000 এর উপর যদি 10% করি তাহলে 7700 এর মতো হয়। ইয়েস, 700 এর মতো হয়, 7700। তো আমি 7500 এর, যে কস্ট অফ গুডস 7500 এর মধ্যেই করার চেষ্টা করব। যদি এর চেয়ে একটু বাড়েও তাহলেও খুব বেশি ভ্যারিয়েন্স আসবে না। দেখেন এখানে 1000 এর মতো বেড়েছে, 14% ভ্যারিয়েন্স হয়েছে, খুব বেশি কিন্তু ভ্যারি করে নেই। তারপর এখানে দেখতে পাচ্ছি যে 1,15,000 এর মধ্যে 2000 ছিল, তো আমি 2000ই রাখছি। তো এবার দেখতে পাচ্ছি 2000 এর মধ্যে এখানে একটা বিষয় আছে, যেহেতু গত মাসে দেখতে পাচ্ছি যে মাত্র 1,00,000 সার্ভিস দিয়েই এখানে কস্ট হয়েছিল গত মাসের বাজেট থেকে বেশি। তো দ্যাট মিনস এই মাসেও বাজেটটা বাড়ার চান্স আছে। প্রবাবলি এখানে কোনো ইনফ্লেশন রেট কাজ করছে, যেটার কারণে গত মাসে এই অ্যামাউন্টটা বেড়ে গেছে, ঠিক আছে? তো অফকোর্স আমাদের এখানে কিছুটা কস্ট রেন্ডার, সার্ভিস রেন্ডার, এটা একটু বাড়িয়ে ধরলে ভালো হয়। তো এটা যদি আমরা একটু কমিয়ে রেখে দেই তাহলে দেখা যাবে এই যে এরকম ভ্যারিয়েন্সটা বেশি আসবে। তো আমরা চেষ্টা করব যে এখানে 2000 এর জায়গায় এখানে 3000 ধরা। 3000 ধরলে তাহলে আমাদের এই পরিমাণ সার্ভিস প্রোভাইড করতে 3000 টাকার মধ্যেই আমাদের কস্টটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, সুন্দরভাবে আমাদের ডান হয়ে যাবে কাজটা। তো এই হচ্ছে আমাদের কস্ট আর সেলস এর সমন্বয়ে তৈরি করা, যে তারপর আমরা পাচ্ছি কস্ট প্রফিট মার্জিন, যেটা গ্রস মার্জিন যেটা। তো এই গ্রস মার্জিন প্রফিটটার অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি গত মাসের তুলনায় কিন্তু ইনক্রিজ করেছে, যেটা আমাদের আসলে কোম্পানির মূল লক্ষ্য, যে ইনক্রিজটা করাটা। তো এটা আমাদের ইনক্রিজ হচ্ছে। এবার নিচে আসি, এখানে এক্সপেন্সেস। তো কিছু কিছু অ্যাকাউন্ট যেগুলো চেঞ্জ করা লাগবে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট আর মার্কেটিং আছে, এটা আমি বলেছিলাম কিছুটা চেঞ্জ করলে ভালো। তবে যেহেতু ইনক্রিমেন্টাল বাজেট তৈরি করছি, খুব বেশি অ্যামাউন্ট বাড়াবো না, আমরা এখানে 200 টাকার মতো বাড়াই, 700।
তো যেহেতু দেখতে পাচ্ছি গত মাসে 800 খরচ হয়েছে, আমরা ইনক্রিমেন্টাল বাজেটে কি করব, কস্টের মধ্যে থাকবো, চেষ্টা করব 700-র মধ্যে যাতে কমপ্লিট হয় বা 750-এর মধ্যে যাতে কমপ্লিট হয়। দেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো ইন্স্যুরেন্সটা 500 ছিল বাজেট, 560 হয়েছে, এটা খুব বেশি ভ্যারিয়েন্স নাই, তো 500ই ধরে রাখবো। তারপর লিগালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্স আছে, তো দ্যাট মিনস কারেন্ট যে লিগাল এক্সপেন্স সেটা ধরবো। অফিস সাপ্লাইজ এটা ধরেছিলাম 700, হয়েছিল 800, খুব বেশি ভেরিয়েন্স না, এটা 700 ধরলেই এনাফ, এটা সেম রাখতে পারবো। তারপর রিপেয়ার মেইনটেনেন্স এগুলো সেম রাখবো, সফটওয়্যার সেম, সফটওয়্যারটা কারেন্টটা আপডেট হবে সফটওয়্যারটা, তো আমরা সফটওয়্যারটাতে কারেন্টটা আপডেট করবো। কাস্টমস এন্ড ফ্রেট কস্ট এটা ভেরিয়েন্স কত বেশি না, 50 টাকা ধরেছিলাম, 30 টাকা হয়েছে, তো এটা তো অবশ্যই কস্ট কম হলে ভালো আমাদের জন্য, তো এটা আমরা কস্টটা এই পরিমাণই রাখবো। পোস্টেজটা 400 ধরেছিলাম, 460 হয়েছে, এটা ভেরিয়েন্স বেশি না। প্রিন্টিং অ্যাক্সেসরিজ 100 ধরেছিলাম, 60 হয়েছে, তো আমরা আপডেট করব হচ্ছে 60 বা 50-এর দিকে, 50-এর দিকে আপডেট করবো, কারণ এখানে ভেরিয়েন্স বেশি হয়ে গেছে। তারপর মিসিলিনিয়াসটা আমরা এখানে আরো কম ধরতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিসিলিনিয়াস গত মাসেই একটু কম খরচ হয়েছে, আমরা চাইলে আরো কমে রাখতে পারবো, 160 বা 150। ওকে, দেন রেন্ট আর প্রপার্টি ট্যাক্স এই দুটো সেম থাকবে। ট্রাভেলটা 600 ধরেছিলাম, 560 হয়েছে, তো আমি এখানে 500 ধরবো এখন, কারণ 560-এর চেয়ে আরো কমানো যাবে। 9000 আছে, এই 9000-এর মিল আর এন্টারটেনমেন্ট এটা সেম থাকবে। ইন্টারনেট এক্সপেন্স এটাও সেম থাকবে। ভেহিকেল এক্সপেন্স কমানো যাবে, ভেহিকেল এক্সপেন্স এখানে কমিয়ে 800 বা 700-র মতো করে ধরতে পারবেন। আর ইউটিলিটি যেটা আছে, ইউটিলিটি কারেন্ট যে ইউটিলিটিটা, এটা ধরবো। তো আমি কোনটা কোনটা কারেন্টলি ডাটা দেখে আপডেট করলাম, আমরা কিন্তু কারেন্ট যে কস্ট গুলো এখন হচ্ছে, সেই কিছু কিছু ফিক্সড কস্ট বা কিছু কিছু আছে যে প্রত্যেক মাসেই কাছাকাছি হয়, তো ওই অ্যামাউন্ট গুলোকে কারেন্টটা দেখে আপডেট করলাম। আদার দেন দ্যাট মোস্ট অফ দ্য কেসেস এখানে ইনক্রিমেন্টালের ক্ষেত্রে আপনার বাজেট ফলো করেই বাজেট তৈরি করা হবে। দেন নিচে আসি, বাকিগুলোর মধ্যে এখানে একটা অ্যামাউন্ট আছে, সেটা হচ্ছে ওয়েজেস এন্ড স্যালারিজ 6000 হবে, বাকি অ্যামাউন্ট গুলো সেম। মানে ওয়েজেস এন্ড স্যালারিজটা আপনারা সবসময় অ্যাকচুয়ালটা ফলো করবেন, যে মাসে এমপ্লয় চলে যাচ্ছে সেই মাসে আমাদের ওয়েজেস এন্ড স্যালারিজ এর অ্যাকচুয়াল অ্যামাউন্টটা এখানে কমে যাবে। অফকোর্স তাহলে নেক্সট মান্থ থেকে আমাদের বাজেট ওই অ্যাকচুয়াল অ্যামাউন্টই ধরতে হবে। যে মাসে নতুন এমপ্লয়ি অ্যাড হচ্ছে, অফকোর্স আমাদের নতুন এমপ্লয়ি অ্যাড হওয়ার পর অ্যাকচুয়াল অ্যামাউন্ট ইনক্রিজ হবে, তো অফকোর্স ওই অ্যামাউন্টটাই নেক্সট মান্থে আবার আমাদের অ্যাকচুয়াল স্যালারি হবে। তো অফকোর্স আমাদের অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ধরেই স্যালারিটা সবসময় অ্যাড করা উচিত। দেন এইখানে যে অ্যামাউন্ট গুলো আছে সবগুলো অ্যাকচুয়ালটাই নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে লোন, অ্যামortization এর ইন্টারেস্ট এগুলো, প্লাস ডেপ্রিসিয়েশনটা আপডেটেড অ্যামাউন্টটা। আর ডিসপোজালের ক্ষেত্রে এখানেও 100। তো এই হচ্ছে ইন টোটাল আমাদের নেট ইনকাম। যদি এখন খেয়াল করেন নেট ইনকামটা গত মাসের চেয়ে কিন্তু এই মাসে কিছুটা হলেও ইনক্রিজ পেয়েছে। ওকে, সো দ্যাট মিনস আমরা যদি ইনক্রিমেন্টাল বাজেট ফলো করে চলি, দেখেন প্রিভিয়াস মান্থের অ্যাকচুয়ালের বা বাজেটেড অ্যামাউন্টের কাছাকাছি কিন্তু ইনক্রিমেন্টটা রয়ে গেছে, খুব বেশি যে বেড়েছে তা না, বাট কিছুটা বেড়েছে এটা বোঝা যাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের সেই রিফ্লেকশনটা ইনক্রিমেন্টাল বাজেট। এই দ্যাটস ওয়াই ইনক্রিমেন্টাল বাজেটের ক্ষেত্রে আমাদের বাজেট তৈরি করা ইজি, যেহেতু আমরা প্রিভিয়াস মান্থের বাজেটই ফলো করে তৈরি করি, তো তাই আমাদের ইনক্রিমেন্টাল বাজেটের মাধ্যমে বাজেট ম্যানেজমেন্ট ইজি হয়ে যায়। আর আমাদের খুব বেশি কস্টের মধ্যে বা সার্ভিসের মধ্যে দেখা যায় খুব বেশি আমাদের এখানে ইনকাম এবং এক্সপেন্সের মধ্যে ভ্যারি করে না, ভ্যারিয়েন্স গুলো কম আসে। এই তো আমাদের এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেট। তার কোনো কোশ্চেন আছে? জি ম্যাম, আমি কি কোশ্চেন করতে পারি? জি জি বলুন। আচ্ছা, ওই একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে স্যালারি ওয়েজেস যে ইস্যুগুলো ছিল। দেখা গেছে যে আমি স্যালারি অ্যাকচুয়াল যেটা ছিল 8000 টাকা, এখন আহ, কাউকে আহ, কোনো আহ, নতুন রিক্রুটমেন্ট হলো না, বাট কাউকে অ্যাডভান্স স্যালারি পেইড করলাম। এটা কিন্তু আমি বাজেট করিনি, বাট যখন আমি আহ, মাসের মধ্যে এটা আর কি পেইড করা হয়ে গেছে, আসলে তখন এই ইস্যুটা আসলে পোস্টিং বা এই ইস্যুটা কিভাবে দেখা? আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আপনার এখানে সেই অ্যাডভান্স স্যালারি পেমেন্টের সেই অ্যাকাউন্টটা এখানে থাকবে, কিন্তু আপনি সেই অ্যাডভান্স স্যালারির মধ্যে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে রাখবেন, 1000 বা 100 টাকা এরকম, বা একেবারে জিরো অ্যামাউন্টটা কি দিতে পারেন, কারণ অ্যাডভান্স স্যালারিটা কারোর উপরে আসলে এটা আসলে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে পেমেন্টটা করা হয়।
তো যখন একটা অ্যাডভান্স স্যালারি পেমেন্টের ইস্যু আসে, কোন একটা এমপ্লয়ি সাপোজ অ্যাডভান্স স্যালারি চাচ্ছে কোন একটা মাসে, এটা তো আসলে আমাদের জেনারেল পলিসির মধ্যে নেই যে আমরা অ্যাডভান্স দিব। বাট যদি কারো ইমার্জেন্সিতে অ্যাডভান্স স্যালারি পেমেন্টের প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওইটা আপনি বাজেটের মধ্যে জিরো অ্যামাউন্ট দিয়ে অ্যাড করে রাখবেন, অ্যাকাউন্টটা এখানে থাকবে, এবং অ্যাকচুয়ালি যেই মাসে পেমেন্ট করা হবে সেই মাসের অ্যামাউন্টটা এখানে আসবে। ঠিক আছে? আর যদি দেখি যে এইটা আমাদের কোম্পানির একটা পলিসি আছে যে সব এমপ্লয়ি মোটামুটি এতটা মিনিমাম অ্যামাউন্টের মধ্যে অ্যাডভান্স স্যালারি নিতে পারে যদি তার ইমার্জেন্সি প্রয়োজন হয় বা আগে লাগে, তো সেটা যদি একটা কোম্পানিরই একটা পলিসির অন্তর্ভুক্ত হয়, তাহলে ডেফিনেটলি আপনাদের যেটা করতে হবে যে ওই অ্যাডভান্স স্যালারির অপশনটা মানে অ্যাকাউন্টটা এখানে থাকবে, এবং ওই অ্যাডভান্স স্যালারির আন্ডারে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ এখানে থাকবে, এক্সপেন্সটা এখানে মেনশন করতে হবে। সাপোজ 5,000 টাকা বা 10,000 টাকা, যে এই 10,000 টাকার মধ্যেই আমি আমার যে এমপ্লয়ি গুলো আছে আমি তাদেরকে রেগুলারলি মান্থের স্যালারি যদি অ্যাডভান্স করেও থাকি 10,000-এর বেশি আর কাউকে অ্যাডভান্স দেওয়া যাবে না। মানে এই 10,000-এর মধ্যেই ধরেন 10 জন এমপ্লয়ি 1,000 করে করে একজন পাবে। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আমাদের টোটাল 10,000। এই টোটাল অ্যামাউন্টটা আমি এখানে বাজেটের মধ্যে ধরে রাখবো যে টোটাল কত খরচ হতে পারে। এই হচ্ছে দুইটা সিনারিও, যে দুইটা সিনারিওর ক্ষেত্রে আমরা এভাবে স্যালারিটা এভাবে অ্যাড করি অ্যাডভান্সটা। ঠিক আছে? সো ধরেন যেই যেই ধরনের অ্যাকাউন্টস গুলো আছে, ধরেন রেগুলার যেগুলো আমরা মাসে আমাদের প্রয়োজন পড়ছে বা দেখা যায় আমরা রেগুলারলি কস্ট করে থাকি, এক্সপেন্স করে থাকি, সেগুলো আমরা মান্থলি ওয়াইজ কিছু 2-3টা মান্থ একটু ডাটা দেখলেই কিন্তু বুঝতে পারি যে কি পরিমাণ খরচ হতে পারে, একটা কাছাকাছি ধারণা করা যায়। তো যেহেতু বাজেটটা পুরোপুরি হচ্ছে আগে থেকে ধারণা করে প্ল্যান করার প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই কারণে আমাদের কিছু ক্যালকুলেশনের দরকার পড়ে, কিছু আগের ডাটা অ্যানালাইসিস করা দরকার পড়ে, সেটার মাধ্যমে আমরা পরবর্তী মানগুলোতে অ্যাকচুয়াল এর কাছাকাছি বাজেট তৈরি করতে পারি। আমরা তো আগে থেকে বুঝি না যে অ্যাকচুয়ালি যে এত টাকা খরচ হতে যাচ্ছে সেটা বোঝা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাজেট ক্রস করে ফেলে, যাতে বাজেট ক্রস না করে সেই কারণেই কিছুটা অ্যামাউন্ট এখানে অ্যাডজাস্টমেন্ট করে তারপর বাজেটটা জেনারেট করা হয়। যেমন কিছু কিছু অ্যাকাউন্ট থেকে আপনারা দেখেছেন যে আমি অ্যাকচুয়ালটাই নিয়েছি, কারণ আমি জানি এইটার আশেপাশেই খরচটা হবে নেক্সট মান্থে, দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়াল নিয়েছি। ধরেন অ্যাকচুয়াল এই মাসে বাজেটের চেয়ে অ্যাকচুয়ালটা বেশি ছিল, বাট যেহেতু বাজেটের চেয়ে অ্যাকচুয়ালটা বেশি ছিল, দ্যাট ইজ ওয়াই আমার এখানে প্ল্যানটা এভাবে করতে হবে যে নেক্সট মান্থে এখানে ফান্ড একটু বেশি রাখবো এই পার্টিকুলার অ্যাকাউন্টস গুলোর ক্ষেত্রে, যেগুলোতে আসলে বাজেট হতে যাচ্ছে কাছাকাছি যাতে কিছু একটা হয়, এক্সপেন্সটা হয়, এবং এক্সপেন্সটা হলে পরে এখানে তখন ওই এত বেশি ভ্যারিয়েন্সটা এই মাসে যেটা প্রবলেম ফেস করেছি নেক্সট মাসে গিয়ে ওই প্রবলেমটা ফেস করতে হবে না, এবং সেই পরিমাণে আমাদের ফান্ড রেজ করতে হবে। আমাদের ইনকামটা বাড়ালেই কিন্তু আমাদের পরবর্তী মাসের এক্সপেন্স গুলো বা কস্ট গুলো যদি একটু বেড়েও যায়, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু ফান্ড আছে ওই ফান্ড গুলোকে আমরা এখানে ম্যানেজ করতে পারবো নেক্সট মান্থে কি। এভাবে আমরা বাজেটটা রেডি করবো। জি, ফিরোজ ভাই আর কোনো কোশ্চেন আছে? জি, আর একটু কোশ্চেন হচ্ছে ম্যাম, যে একটা কোম্পানি তার পলিসি আছে যে তার এমপ্লয় যারা আছে তাদেরকে অ্যাডভান্স দিবে। অ্যাডভান্স দিবে মিন্স হচ্ছে এটা যে স্যালারি থেকে অ্যাডজাস্ট হবে বিষয়টা এরকম না। তারা অ্যাডভান্স নিচ্ছে, আর হচ্ছে তাদের যে এক্সপেন্স গুলো হচ্ছে এক্সপেন্সের এগেনস্টে তারা বিভিন্ন বিল ভাউচার এগুলো অ্যাকাউন্টসে বুঝিয়ে দিচ্ছে, বাস ওইখান থেকে এইভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে বাজেটের আসলে মানে কোন ইয়াটা ফলো করবো আমরা? আচ্ছা, তো এইটা হচ্ছে কোন একটা অ্যাডভান্স পেমেন্ট করা হচ্ছে কোন একটা এমপ্লয়কে, সাপোজ সে অ্যাকাউন্টস এর কেউ না, সাপোজ সে হচ্ছে কোনো ম্যানেজমেন্টের কোনো পার্সন, এবং তাকে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করা হচ্ছে বা অ্যাডভান্স একটা পেমেন্ট করা হচ্ছে যে সে ফার্নিচারের জন্য পেমেন্ট করবে, সে কোম্পানির রিপেয়ারের জন্য পেমেন্ট করবে, বাট তার কাছে সেই পেমেন্টটা কোম্পানি আগে থেকে দিয়ে রাখছে। যদি এরকম একটা বিষয় হয় সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। তো সেইটা আসলে কোন কোন খাতে আসলে খরচ করার জন্য দেয়া হচ্ছে সেই সেই খাতে মেনশন করে রাখতে হবে, এবং সেটার মাধ্যমে যাতে খরচটা পরবর্তীতে এখানে আসে অ্যাডজাস্টমেন্ট সেভাবে হবে। তো ধরেন আপনি মিলস এন্ড এন্টারটেনমেন্টের জন্য আপনার আন্ডারে একটা কুককে রাখলেন, তো ওই কুককে আপনি মাসের প্রথমেই 10,000 টাকা ধরিয়ে দিলেন যে আপনি মাসে যা যা বাজার সদাই হবে 10,000 টাকার মধ্যেই হবে, যদি এর চেয়ে বেশি লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন বা এর মধ্যেই করার চেষ্টা করবেন। তো কুকের কাজ কি, তাহলে প্রতিদিন সে যে পরিমাণ বাজার সদাই করবে এবং রান্না বান্না হবে যে পরিমাণ খরচ হবে সেই কোথাও লিখে রাখবে,
এন্ড মাসের শেষে এসে সেই রিসিপ্টস গুলো আপনাকে বুঝিয়ে দিবে। তো আপনি অ্যাকাউন্টসে আছেন, আপনি সেগুলো রিসিপ্ট গুলো বুঝিয়ে যখন নিবেন তখন আপনি ডাটাটাকে সেই অনুযায়ী মিলাবেন। তার মানে আপনি মিলস এন্ড এন্টারটেইনমেন্টের জায়গাতে আরেকটা আপনার অ্যাকাউন্ট থাকবে অ্যাডভান্স ফর মিলস এন্ড এন্টারটেইনমেন্ট। তাহলে সেটা কি হবে, ওই অ্যাডভান্সটার ক্ষেত্রে আপনি এখানে বাজেটটা ধরে রাখবেন যে কত দিয়েছেন, সেই অনুযায়ী যখন আপনার ডাটা অ্যাকচুয়ালি অ্যাডভান্সটা থেকে কিন্তু পরবর্তীতে কেটেই এই ডাটাটা আসছে এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে। আপনার অ্যাডভান্সের মধ্যে তখন ওই এন্ট্রিটা হবে এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে ওই অ্যাডজাস্টমেন্টটা হবে যে অ্যাডভান্স থেকে টাকাটা গিয়েছে মিলস এন্ড এন্টারটেইনমেন্টের মধ্যে, তখন অ্যাডভান্সের টাকাটা কমে যাবে আর মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হবে। সো অফকোর্স ওই অ্যামাউন্টটা তখন অলরেডি ডান, রাইট? আর আপনি যখন অ্যাডভান্স পেমেন্ট করছেন, সো অফকোর্স অ্যাডভান্স পেমেন্ট বা অ্যাডভান্স মিলস এন্ড এন্টারটেইনমেন্ট দ্যাট অ্যাকাউন্ট উইল বি ডেবিট এন্ড ক্যাশ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিট। তো অলরেডি ক্যাশ কিন্তু ক্রেডিট দিয়ে ফেলছেন, ক্যাশ কিন্তু অলরেডি গন। তো এবার আমার অ্যাডজাস্ট করতে হবে কিন্তু মিলস এন্ড এন্টারটেইনমেন্টের সাথে, যেহেতু এই অ্যাকাউন্টটাতেই খরচটা হয়েছে। জি, থ্যাংক ইউ ম্যাম। তো এরকম অনেকে দিয়ে থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পারচেজ ডিপার্টমেন্টে আগে কিছু পেমেন্ট দিয়ে রাখা হয়। তারপর দেখা যায় যে ফার্নিচার এন্ড ফিক্সচারের জন্য আপনাকে এই অ্যাকাউন্টেন্টকেই দেখা যায় কোম্পানি কিছু টাকার অ্যামাউন্ট বরাদ্দ করে, যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করে আসবেন এই কোম্পানিকে গিয়ে। হ্যাঁ, তো এরকম কিছু অ্যাডভান্স পেমেন্ট যদি কোনো একটা পার্সনকে বা মাল্টিপল পার্সনকে এভাবে রেসপন্সিবিলিটি অনুযায়ী দেওয়া হয়, তাহলে সেটার ডাটাটা আমরা এভাবে হিসাব রাখতে পারি আর বাজেটে ওইভাবে মেনশন রাখতে পারি এবং অ্যাকচুয়ালের ক্ষেত্রেও আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। ওকে, তো এবার আমাদের আরেকটা লাস্ট মেথড আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস বাজেটিং, তাই না? তো এই অ্যাক্টিভিটি বেস বাজেটিংটা আমরা যেটা জানি যে অ্যাক্টিভিটি বেস বাজেটিংটা হচ্ছে একটু ডিপ অ্যানালিসিস করে বাজেটটা তৈরি করা হয়। তো এটার ক্ষেত্রে আমরা যেটা লাস্ট ক্লাসে মেনশন করেছিলাম, আপনাদের মধ্যে কেউ কোশ্চেন করেছিল যে কস্টটাকে কিভাবে এখানে জেনারেট করব, এইটার ডিপ অ্যানালিসিসটা কিরকম হবে এটা দেখবো। তারপর আমাদের রেভিনিউজ গুলো কিভাবে বের করবো সেটার একটা ক্যালকুলেশন আছে। তো অফকোর্স আমাদের এখানে আমরা কিছু ডাটা নিয়ে অ্যানালাইসিস করব অবশ্যই, এবং এটা কোম্পানির যেই অ্যাকাউন্টস গুলো আছে এই অ্যাকাউন্টস গুলো অনুযায়ী ডাটা গুলো হবে। তো আমরা যখন অ্যাক্টিভিটি বেস বাজেটিং এর মাধ্যমে বাজেটটা জেনারেট করি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টস ওয়াইজ ট্রানজাকশন গুলোকে অ্যানালাইসিস করুন এবং কোন মাসে কত টাকার সেলস হয়েছে। সাপোজ আমি এখানে 3 মাসের ডাটা নিয়ে কাজ করছি এবং পরের 3 মাসের জন্য বাজেট জেনারেট করছি। তো তার মানে গত 3 মাসে আমার রেভিনিউ কি পরিমাণ আমাদের বাজেটে ধরা ছিল আর তার চেয়ে কি পরিমাণ ইনক্রিজ রেভিনিউ হয়েছে আমাদের, সেটা আমরা হিসাব করে বের করতে পারছি। এবং ডিপ অ্যানালিসিস যেহেতু বলছি, অ্যাক্টিভিটি বেস বাজেটিং এ ডিপ অ্যানালিসিস করা হচ্ছে, তার মানে এই সেলস এন্ড প্রোডাক্টস বলতে আসলে মাল্টিপল প্রোডাক্ট এখানে বোঝাচ্ছে, সেলস অন সার্ভিস বলতে মাল্টিপল সার্ভিস বোঝাচ্ছে। তার মানে মাল্টিপল লাইন অফ প্রোডাক্টস এ কোন প্রোডাক্টসটা সবচেয়ে বেশি সেল হয়েছে, কোন প্রোডাক্টস এ ম্যাক্সিমাম রেভিনিউ এসেছে, এটাও আমরা ডিপ অ্যানালিসিসের মাধ্যমে বের করতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা, বের করাটা যে কোন কোন প্রোডাক্ট আমাদের ইনকাম বেশি আনছে এবং কোন কোন প্রোডাক্ট লেস ইনকাম আনছে সেগুলোতেও আমাদের পয়েন্ট আউট করা এবং সেগুলোতে পরবর্তীতে কোম্পানিতে কাজ করার জন্য অ্যাডভাইস করা। তো এছাড়া আমাদের ডিভাইসেস এর মাধ্যমে যেটা হয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন কস্ট থাকে, যে কস্ট গুলো হঠাৎ করে রেইজ হয়ে যায়, ইনক্রিজ হয়। দেখা যায় যে সেম অ্যামাউন্ট অফ ইউনিটে উৎপাদন করছি, সেলস আস্তে আস্তে বাড়ছে, একটু একটু করে ইউনিটসও বাড়ছে। এটার সাথে সাথে হুট করে দেখা যায় যে যে পরিমাণ ইউনিট আসলে বাড়ার সাথে সাথে কস্টটাও বাড়া উচিত, তার চেয়েও ডাবল কস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মান্থে এরকম হয়। তো তখন দেখা যায় যে ডিপ অ্যানালিসিস যখন আমরা করি অ্যাক্টিভিটি বেস বাজেটিং ক্ষেত্রে, তখন যেটা হয় যে আমরা যেটা করি, ইউজুয়ালি আপনারা কয়েকটা বাজেট দেখেছেন তৈরি করার প্রসেস, আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় কিন্তু এত অ্যানালিসিস করি নাই যে কোন জায়গায় কস্ট বেশি হচ্ছে। আমরা খেয়াল করেছি গত মাসে বাজেট অ্যামাউন্টের থেকে কস্ট একটু বেশি ধরেছি, তো তার মানে এই মাসেও একটু কস্টটা মনে হয় বাড়িয়ে ধরতে হবে, তাহলে আমাদের প্রপারলি কস্টটা সার্ভিস বা প্রোডাকশন অনুযায়ী ঠিকঠাক মতো আমরা কস্টটা মেনটেন করতে পারবো। বাট অ্যাক্টিভিটি বেস অ্যানালিসিস ক্ষেত্রে কস্টের ভেতরে ডিপ অ্যানালিসিস করা হয় এবং যে বের করা হয় যে কোন প্রোডাক্ট উৎপাদনের সময় কত ইউনিট খরচ করা হয়েছিল এবং ইউনিট যখন উৎপাদন করা হয়েছিল সেখানে আসলে কোন কোন জায়গাতে ব্যাক ফলস ছিল, মানে কোম্পানি বিভিন্ন রকম খুঁত ছিল বা দেখা যায় যে কাজের ক্ষেত্রে কিছু কিছু আমাদের এখানে মিস্টেক্স থাকে, যে মিস্টেক্স গুলো আমরা ফাইন্ড আউট করতে পারি, যেটার কারণে কস্টটা হঠাৎ করে ওই মাসে ইনক্রিজ হয়েছে। এই যে কস্টটা একটু ইনক্রিজ করছে দেখা যাচ্ছে, তো এটার একটা বিষয় হচ্ছে যে ডেফিনেটলি ইউনিট বেশি উৎপাদন করছি তাই কস্টটা উৎপাদন হয়েছে। এখন 8,000-এর জায়গায় যদি হঠাৎ করে এখানে দেখা যায় 12,000, তার মানে অবশ্যই এখানে একটা প্রবলেম আছে। নিশ্চয়ই মেশিন পুরনো হয়ে গেছে, মেশিনে বেশি অয়েল
খরচ হচ্ছে, যার কারণে এটা হয়েছে। হতে পারে যে কোনো মেশিন হয়তো ড্যামেজ ছিল, যেটার কারণে আমাদের ইউনিট প্রডিউস করতে গিয়ে বেশি ইউটিলিটি আমাদের সাপ্লাই করতে হয়েছে, বেশি লেবার কস্ট হয়েছে, কিছু একটা এরকম কারণ। তো এই যে বিভিন্ন রকম কারণ হতে পারে, এটা কিন্তু বাইরের জাস্ট আমরা টোটাল অ্যামাউন্টটা দেখে বুঝতে পারি না, এটা অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। তো এই কারণে আমাদের বিভিন্ন, এই যে জাস্ট শুধুমাত্র প্রোডাকশনের কথা বললাম, এরকম করে আমাদের অপারেটিং এবং নন অপারেটিং এ বিভিন্ন অ্যাকাউন্টস আছে। কিছু কিছু অ্যাকাউন্টস অনুযায়ী আমরা এরকম অ্যানালাইসিসটা করাটা জরুরি মনে করি। তো সেগুলোর ক্ষেত্রেই আমরা অ্যানালাইসিস গুলো করে থাকি। ইভেন সার্ভিসের ক্ষেত্রেও আমরা অ্যানালাইসিস করে থাকি যে কোন সার্ভিস কত কস্ট হচ্ছে, কস্ট গুলো, সার্ভিসের কস্ট গুলো কিভাবে হয়। যেসব এমপ্লয়ি বা ওয়ার্কার্স যারা হচ্ছে সার্ভিসের সাথে জড়িত, সার্ভিসটা সরাসরি কাস্টমারকে প্রোভাইড করছে, কনসাল্ট করছে, কাস্টমার সার্ভিস প্রোভাইড করছে, তাদের একটা কস্ট আছে। তারপর সার্ভিসের সাথে অনেক সময় ছোট ছোট কিছু ম্যাটেরিয়ালস, কিছু পেপারস, কিছু ডকুমেন্টেশন থাকে। সার্ভিসের ক্ষেত্রে এরকম কিছু কস্ট থাকে যেগুলো আমাদের প্রোভাইড করতে হয়। যেমন আমরা যদি জাস্ট একটা টেলিকমিউনিকেশন কোম্পানির কথা চিন্তা করি, তারা হচ্ছে আপনার সার্ভিসটা দিচ্ছে, তারা কিসের মাধ্যমে, তারা দিচ্ছে টেলিকমিউনিকেশন বিভিন্ন টেকনোলজি বা টেলিকমিউনিকেশন বিভিন্ন সার্ভিস প্রোভাইডিং করার মাধ্যমে। ওই সার্ভিস গুলোর মধ্যে আবার তাদের কিছু কস্ট থাকে। যেমন আপনি যখন একটা সিম পারচেস করছেন, সিম গুলা উৎপাদন করার কস্ট, তারপর একটা ইউজারকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্য তারা যে পরিমাণ খরচ করে তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তাদের বিভিন্ন প্রোডাকশনের ক্ষেত্রে, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো সার্ভিসের সাথে জেনারেটেড। তো ওগুলো তারা তাদের কস্ট অফ সার্ভিস। তো এই ধরনের বিভিন্ন সার্ভিসের সাথে বিভিন্ন ধরনের কস্ট থাকতে পারে। তো এই যে এখানে টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, এই টোটাল অ্যামাউন্ট দেখে বোঝার উপায় নেই যে কোন সার্ভিস গুলোর ক্ষেত্রে আমাদের বেশি কস্ট হচ্ছে। অনেক সময় এরকম হতে পারে একটা কোম্পানি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে বাইরের কোনো কোম্পানির কাছ থেকে একটা এক্সপার্ট হেড হায়ার করে নিয়ে আসে, যে ওই সার্ভিসটাতে তারা যাতে প্রপার সার্ভিস দিতে পারে কাস্টমারদেরকে, সেটার জন্য। তো এই যে আমি একটা নতুন একটা কনসালটেন্ট হায়ার করে নিয়ে আসলাম, একে আমার সার্ভিসটা প্রোভাইড করার জন্য এর এর যে স্যালারিটা দিচ্ছি, এ কিন্তু নন স্যালারি আমাদের কন্ট্রাক্টর বা নন স্যালারি কনসালটেন্ট, তার জন্য যে কস্টটা প্রোভাইড করা হচ্ছে এটা কিন্তু ডাইরেক্টলি সার্ভিসের সাথে জড়িত। তো এরকম সার্ভিসের মধ্যে এরকম বিভিন্ন রকম কস্ট থাকে, আমি জাস্ট একটা উদাহরণ বললাম, এরকম আরো অনেক ধরনের থাকে। তো এই হচ্ছে বিভিন্ন রকম কস্ট এন্ড প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কস্ট যেটা আমি বললাম। এছাড়া আরো অনেক এক্সপেন্সেস আছে। ধরেন আপনার কোম্পানিতে যে এক্সপেন্স গুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে কিছু কিছু এক্সপেন্স আছে হুট করে অনেক অ্যামাউন্টের এক্সপেন্স হয়ে যায় মাসে। তো সাপোজ আপনি ফিক্সড অ্যাসেট পারচেজ করবেন, এরকম ফিক্সড অ্যাসেট রিলেটেড এক্সপেন্স থাকে। আবার আপনি সাপোজ কোনো মাসে আপনার রিপেয়ার মেইনটেনেন্স এত বেশি কস্ট হয় না, হুট করে দেখা গেল একটা মাসে আমাদের 3-4টা এসি নষ্ট হয়ে গেল অফিসের, তো ওইটার জন্য রিপেয়ারিং কস্ট আমার আসলো প্রায় 5,000 টাকা। তো এই মাসে আমাদের খরচের মানে বাজেট ছিল মাত্র 600 টাকার মতো, সেখানে 5,000 টাকার মতো খরচ চলে আসছে। তার মানে এখানে হচ্ছে আমাদের অবশ্যই অ্যানালিসিসের প্রয়োজন আছে। এখানে আমাদের ম্যানেজমেন্টের গাইডলাইন নিতে হবে, আমাদের ম্যানেজমেন্টের থেকে পারমিশনটা নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে যে আমরা এই অ্যামাউন্টের খরচটা করবো কিনা। তো এই যে কিছু কিছু ইমার্জেন্সি এক্সপেন্স থাকে, এই ইমার্জেন্সি বেসিস যে কস্ট গুলো হয়ে থাকে বা এক্সপেন্স গুলো হয়ে থাকে, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হয় এই অ্যাক্টিভিটি বেস বাজেটিং এর ক্ষেত্রে। যে কেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে এটা অ্যাপ্রুভড হয়েছে, দ্যাট মিনস এখানে কারণ ছিল, ওই কারণটা দেখিয়ে এবং কারণটা বের করে আমরা বাজেটটা জেনারেট করি। তার মানে তখন আমাদের কি হয়, বাজেটটা আরো অ্যাকিউরেট হয়, আরো বেশি অ্যাকিউরেট হয়, আরো বেশি ক্লোজ হয়। দেখতে পাবেন যে 30 থেকে 20% মধ্যেই হয়ে যায় বাজেটটা আমাদের। দেখা যায় খুব বেশি ভেরিয়েন্স হয় না। যে অ্যামাউন্টের বাজেট ধরবো ওই অ্যামাউন্টের মধ্যেই যদি আমরা চলতে পারি ওই মাসগুলোতে, তাহলে দেখা যাবে যে আমাদের ওই অ্যামাউন্টের কাছাকাছি, যে যত আমরা নেট ইনকাম ধরে রাখছি এট দ্য এন্ড অফ দ্য মান্থ, নেট ইনকাম ওই কাছাকাছি হয়ে যায়। তো তার কারণে কোম্পানি অনেক বেনিফিটেড হয়। এই যে যেটা করছি, অনেক ছোট বড় মিস্টেকস, অনেক কিছু আমাদের সামনে চলে আসে যেটা নিয়ে কোম্পানি কাজ করতে পারে। এবং এই কারণে অ্যাক্টিভিটি বেস বাজেটটা, অনেক গ্রুপ অফ কোম্পানি যখন বাজেট তৈরি করে, তারপর একটা বড় গ্রুপ অফ কোম্পানি আছে যাদের প্রোডাক্ট বা সার্ভিস লাইন বিভিন্ন ভাবে তাদের বিভক্ত। অনেকের আছে যে সাপোজ একটা গ্রুপ অফ কোম্পানির টেক্সটাইল বিজনেস আছে, তাদের সাপোজ ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে, তাদের অন্য ধরনের কিছু কিছু সার্ভিস প্রোভাইডিং বিজনেস আছে, হার্বাল একটা প্রোডাক্টের বিজনেস আছে। তো এরকম বিভিন্ন যে প্রোডাক্টের লাইন আছে বা সার্ভিসের লাইন আছে, প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে বাজেট তৈরি করা হয় এবং সেগুলো অ্যাক্টিভিটি বেস বাজেটিং এর পদ্ধতিতে বাজেট তৈরি করা হয়, যাতে তারা ইভালুয়েট করে বের করতে পারে যে তাদের ওই কোম্পানিতে ওই বাজেটের মধ্যে খরচগুলোর মধ্যে কোন কোন খরচে বেশি খরচ হচ্ছে।
এগুলো বের করার চেষ্টা করে। ঠিক আছে? তো এই তো মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে অ্যাক্টিভিটি বেসড রেজাল্টটা করবেন, বাট অ্যানালাইসিসটা কিভাবে করবেন এটা শর্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি একটা দুইটা অ্যাকাউন্টস নিয়ে কাজ করি, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা অ্যানালাইসিস গুলো করতে পারবো। প্রত্যেকটা কোম্পানির অ্যানালাইসিসের টেকনিক গুলো জাস্ট একই কাছাকাছি রকম থাকবে। অ্যাকাউন্টস তো বিভিন্ন রকম হয়, সো আপনারা আপনাদের অ্যাকাউন্টস অনুযায়ী অ্যানালাইসিস গুলো করবেন। তো সাপোজ আমি এখানে সেলস অফ প্রোডাক্টটা ধরছি, সেলস অন প্রোডাক্টস। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 2022-এর সেপ্টেম্বরে, রাইট? তো সেপ্টেম্বর 2022, আর এটা হচ্ছে আমাদের অক্টোবর 2022। তো এখন আমাদের খেয়াল করি, আমাদের এখানে হচ্ছে সেপ্টেম্বরে অ্যাকচুয়াল অ্যামাউন্ট যা ছিল বা বাজেটের যা অবস্থা ছিল, তো সেপ্টেম্বরের যে অ্যামাউন্টটা এখানে আমি নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে আমাদের বাজেট। ঠিক আছে? এবার আমরা অক্টোবরের জন্য যেহেতু বাজেট তৈরি করছি, তো অফকোর্স আমাদের বাজেট অ্যামাউন্টটা এখানে বের করতে হবে অক্টোবরের ক্ষেত্রে। তো আমি অক্টোবরটা একটু পরে নিয়ে যাই, একটা অন্য একটা সেলে নিয়ে যাই। এই তো এবার আমাদের এখানে হচ্ছে অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা 20,000, তো 20,000টা আমি অ্যাকচুয়ালে বসালাম আর বাজেটের অ্যামাউন্টটা এখানে বসালাম। তো এবার দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরের যে অ্যামাউন্ট গুলো আছে এগুলো দেখে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে না যে কোন অ্যামাউন্ট কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের মাধ্যমে আসছে। তো এইটা হচ্ছে শুধুমাত্র সেলস অন প্রোডাক্ট এই অ্যামাউন্টটা। তো তার মানে সেলস অন প্রোডাক্ট যে অ্যামাউন্টটা, এটা সামনে আমি অ্যাড করি আরেকটা কলাম, এখানে লিখি সেলস অন প্রোডাক্ট। তো সেলস অন প্রোডাক্ট, রাইট? তো এইখানে কি কি প্রোডাক্ট আছে? তো ধরে নিই যে এখানে আমাদের 4 ধরনের প্রোডাক্ট লাইন বা 3 ধরনের প্রোডাক্ট লাইন কারেন্টলি আছে। তো প্রোডাক্ট 1, প্রোডাক্ট 1 হচ্ছে সাপোজ আমাদের হেয়ার কেয়ার প্রোডাক্ট। ওকে, আমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট সাপোজ সেল করে থাকি। তো এখন আমাদের হেয়ার কেয়ার প্রোডাক্ট লাইনের যে আসলে অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা আমরা এখানে পাচ্ছি, সেটার মধ্যে হেয়ার কেয়ার থেকেই আসছে সাপোজ 40%। ঠিক আছে? আর বাকি যে দুইটা আছে প্রোডাক্ট লাইন, সো লাইন 2 প্রোডাক্ট লাইন 2 হচ্ছে আমাদের সাপোজ স্কিন কেয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট, মানে স্কিন রিলেটেড যা যা কিছু আছে এই প্রোডাক্টগুলো আমরা উৎপাদন করি, এবং এইটা হচ্ছে প্রোডাক্ট 2 এর লাইনে। তো প্রোডাক্ট 2 এর লাইনে আমাদের সাপোজ আছে 35%। ওকে, আর যেটা লাস্ট প্রোডাক্ট 3, তো ওটাই লিখি প্রোডাক্ট 3, এটা সাপোজ আমাদের ধরে নিই যে টয়লেটরিজ এর কোনো আইটেম সাপোজ। ঠিক আছে? টয়লেটরিজ, তো বানানটা আমি ভুল করতে পারি, তো কাছাকাছি বানানটা ধরছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্টস। এটার মধ্যে বাকি যে অ্যামাউন্টটা এখানে প্রবাবলি 25% আর বাকি থাকে, হ্যাঁ 25%। তো 25% এই টোটাল অ্যামাউন্টটা নিয়ে হচ্ছে আমরা বাজেট ধরেছিলাম, যে আমাদের এখানে যে বাজেটটা ধরেছিলাম এটা হচ্ছে আমাদের 40% অনুযায়ী এখানে এই অ্যামাউন্ট অনুযায়ী বাজেট ধরেছিলাম, আমাদের 35% অনুযায়ী এখানে বাজেট ধরেছিলাম, যেটা 25% অনুযায়ী বাজেট ধরেছিলাম সেটা সেভাবে আসছে। আমাদের এই পার্সেন্টেজ অনুযায়ী বাজেট অনুযায়ী আমাদের এখানে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি এত টাকা আসছে। তো তার মানে আমাদের এখানে যদি খেয়াল করি যে অ্যাকচুয়ালি ক্ষেত্রে তাহলে কত টাকা আসছে, হ্যাঁ, তো এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের ইনসার্ট অন দ্য রাইট এটা করি। তো সেম যেহেতু আমি এখানে গেট করে দিচ্ছি, তো এইটার উপরে যদি এবার আমরা খেয়াল করি, যদি আমরা ইকুয়েশন বের করি যে কত টাকা আসলে পার্সেন্টেজের কত টাকা এখানে টোটাল, তো আমি এখানে ইনসার্ট ফাংশনস, সো এই অ্যামাউন্ট ইনটু 40%, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের আচ্ছা, এটা অটোমেটিক্যালি পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আহ এগুলো হচ্ছে জাস্ট সিম্পলি নট পার্সেন্টেজ, তো ফরম্যাট নাম্বার নাম্বার। হ্যাঁ, এখন ঠিক আছে।
সো এই হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্টটা। এটা যদি আমরা 2 লাখ টাকার উপর হবে, 2 লাখ ইন্টু 2 লাখ ইন্টু 25%। তো তার মানে আমাদের প্রোডাক্ট লাইন অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের গত মাসে আসছিল 80,000 টাকা ইন প্রোডাক্ট লাইন 1, 70,000 টাকা ইন প্রোডাক্ট লাইন 2 এন্ড 50,000 টাকা ইন প্রোডাক্ট লাইন 3। তার মানে আমরা ডিফারেন্স এর মাধ্যমে এটা বুঝতে পারলাম, অ্যানালাইসিস করে বের করতে পারলাম ইন ক্যালকুলেশন যে অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট লাইনে কি পরিমাণ টাকা এখানে আসছে। এবার আমাদের বাজেট অ্যামাউন্টটা কোনটা? বাজেট অ্যামাউন্টটা হচ্ছে এত টাকা। আমরা যে এত টাকা ধরেছিলাম, এটা ধরেছিলাম যে প্রোডাক্ট এবং সার্ভিস প্রোডাক্টস গুলো অনুযায়ী আসলে কত টাকা করে আসবে। তো সেম ওয়ে আমরা এখানে ক্যালকুলেশন করেছিলাম এভাবে। এই অ্যামাউন্টটা হচ্ছে this one। এই যে, তো এই অ্যামাউন্টটাকে জাস্ট চেঞ্জ করব 1,85,000, আবারও ধরবো 1,85,000 এর উপর 25%। তো এই হচ্ছে আমাদের 1,85,000 এর উপর 25% ইজ ইকুয়াল টু 46,250। 1,85,000 এর উপর 35% 64,750। তো আমরা এরকম করে অ্যামাউন্টটা ধরেছিলাম যে এরকমই আসতে পারে। তো সেই তুলনায় আমাদের এখানে বাজেটের অ্যামাউন্ট বেড়েছে, অবশ্যই অ্যাকচুয়ালি বেড়েছে, আমাদের অ্যাকচুয়ালি রেভিনিউটা ইনক্রিজ হয়েছে। এবার আমরা এই মাসে যে অক্টোবরে যে ধরছি, এই অক্টোবরটা আমরা কত ধরলে, আচ্ছা এখানে চেঞ্জ হয়েছে একটু, দেখতে পাচ্ছি অলরেডি। তো আমি এটা ডেট হিসেবে দেই, নাম্বার যেহেতু দিয়েছি এটা চেঞ্জ হয়েছে ফরম্যাটটা। তো এখানে চেঞ্জ করি ডেট। হ্যাঁ, তো তাহলে আমি ধরলাম যে অক্টোবরের যেই সিস্টেমটা, যে অক্টোবরে আমি যে বাজেটটা ধরছি, এই অক্টোবরের বাজেটটা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বাজেটের অ্যামাউন্ট কত ধরলে ভালো হয়। তো এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এখানে, তো এখানে আমাদের এই অ্যামাউন্টটা অনুযায়ী যদি বাজেট ধরি 10% ইনক্রিজ করে, তাহলে আমাদের কত আসতে পারে। তো এখন আমরা ধরে নিই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট লাইন অনুযায়ী আমরা এখানে 10% করে বা কিছুটা অ্যামাউন্ট এখানে ইনক্রিজ করব। তো 40% এর মধ্যে কত টাকা আমাদের এখানে হলে আমাদের পুরো বাজেট পাবো। আমরা ধরে নিই ইন টোটাল আমাদের যে অ্যামাউন্টটা ধরতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা হচ্ছে 10%, তার মানে 2,22,000। ঠিক আছে? তো এই 2,22,000 এর মধ্যে তাহলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী কত আমাদের ইনকাম করলে আমরা 2,20,000 পাবো, এটা বের করতে হবে অবশ্যই আমাদেরকে। তো এই ইনকামটা আমরা পারবো কিনা আসলে ইনক্রিজ করতে, সেটা দেখতে হবে। তো বাজেট অনুযায়ী অ্যাকচুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে দুটার মধ্যে পার্থক্য করে যে প্রায় 6,000 এর মতো এখানে অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে গত মাসে। তো এই মাসে যদি আমি 2,20,000 এর উপর 40% করি তাহলে কেমন আসে? এটা হচ্ছে এই অ্যামাউন্টটা, আর দিস ওয়ান ইজ 40%। 2,40,000 এর উপর যদি করি তাহলে 2,40,000 উপরে যদি করি, 2,20,000 এর মধ্যে যদি করি বাজেট, তাহলে আমাদের আসে হচ্ছে 80,000, 80,000 এন্ড 88,000। এখানে জাস্ট 8,000 ইনক্রিজ হচ্ছে, তাই না? তো এখানে যদি খেয়াল করি যে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মতো 6,000, আর আমি পরের মাসে চাচ্ছি যে 8,000 ইনক্রিজ হোক। তো এটা কি আমাদের ফিজিবল হবে কিনা, এটা কি পসিবল হবে কিনা? ডিপ অ্যানালিসিস এর মাধ্যমে এটা বুঝতে পারছি যে হ্যাঁ, অ্যাটলিস্ট 6,000 থেকে 7,000 পর্যন্ত পসিবল। তো এই অ্যামাউন্টটা যদি আমি 2,20,000 ধরি তাহলে কি এটা আমাদের ফিজিবল হবে? অবশ্যই না। তারপর আমরা আবার নিচের গুলাকে ইভ্যালুয়েট করি, নিচের গুলাকে ক্যালকুলেট করি। কিভাবে করব? তো একই ওয়ে আমরা জাস্ট এই অ্যামাউন্টটা ধরবো, এই যে 2,20,000 যেটা ধরছি, and 35%, so 77,000। তো আমরা এখানেও সেম এটা দেখতে পাচ্ছি, সেম জিনিসটা, যে প্রায় 5,000 সামথিং এর মতো মনে হয় এখানে ইনক্রিজ হয়েছে। তো 5,000 সামথিং এর মতো ইনক্রিজ হয়েছে, আর এখানে আমরা প্রায় 7,000 এর মতো ইনক্রিজ ধরে নিচ্ছি। তাহলে কিন্তু এই বাজেটটা 2,20,000 ধরাটা আমাদের ঠিক হবে না, তাই না? তারপর এখানে যদি খেয়াল করি যে সেম প্রসেস, 2,20,000 ইন্টু 25%, 55,000। তো এখানে দেখতে পাচ্ছি 46,000 এর চেয়ে ইনক্রিজ হয়েছে শুধুমাত্র 4,000 টাকার মতো, 4,000 না, আর একটু কম, 3,000 সামথিং, 3,700 সামথিং। তো 3,700 সামথিং এখানে ইনক্রিজ হচ্ছে এই মাসে শুধুমাত্র। এখন যদি আমি পরবর্তী মাসে ধরে নেই যে প্রায় 5,000 এর মতো ইনক্রিজ হবে, তাহলে কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা এখানে ইজিলি ইনক্রিজ করতে পারবো না। সো অফকোর্স আমাদের এমন একটা অ্যামাউন্টে ইন টোটাল বাজেট ধরে নিতে হবে। কোম্পানি বলেছে 10%, বাট 10% ইনক্রিজ করার জন্য আমাদের কি পরিমাণ ইনক্রিজ করলে আমাদের
পসিবল, ওই অ্যামাউন্টে ইনকাম করাটা পসিবল, এটা আমরা ধরতে পারি। তো এবার আমরা যেটা করব, এখান থেকে জাস্ট একটু চিন্তা ভাবনা করে এখানে 5,000, যেমন এখানে 5,000 দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে ইনক্রিজ হয়েছিল মাত্র 3,000 সামথিং। তো আমি এখানে ধরে নিই এবার 5,000, 50,000, এই যে এখানে। তো এবার ক্যালকুলেশন না করে যদি আমি বাজেট ধরি, সাপোজ দিস ওয়ান, আমি এটাকে কেটে এদিকে নিয়ে আসি, যদি আমি এই অ্যামাউন্ট ধরি তাহলে এটা আমাদের জন্য ফিজিবল না। বাট যদি আমরা অ্যানালাইসিস করে ধরি অ্যামাউন্ট গুলা, তাহলে অনেকটা অ্যামাউন্ট এরকম আসে, 86,000 এরকম আসবে। তারপর এখানে কত ইনক্রিজ হয়েছে, মাত্র 6,000 এর মতো, এখানেও 6,000 একটু কম। তো আমি ধরে নেই যে 7,560 এরকম আসবে সাপোজ, হ্যাঁ। তারপর এখানে ইনক্রিজ হচ্ছে আহ হ্যাঁ, এখানে ইনক্রিজ হচ্ছে মাত্র 3,000 সামথিং এর মতো। তো আমি ধরে দিচ্ছি যে এখানে আরো ইনক্রিজ করা পসিবল, প্রায় 3,000 বা 3,500 এর মতো। তো আমি এখানে ধরে নিই 3,800। এই অ্যামাউন্টটা যদি আমি ইনকাম করি অক্টোবরে, তাহলে আমাদের প্রপারলি আমাদের ইনক্রিজ হবে এবং এইটা আমাদের অ্যাচিভ করা পসিবল। তো ইন দ্যাট কেস আমরা যদি এখানে জাস্ট সাম করি, এবার সাম করে দেখি কত আসে। এবার সাম করবো আমরা এই তিনটাকে, তাহলে আসে হচ্ছে 2,15,400। যেটা আমরা যদি এখানে বাজেট ধরি 2,15,400 অ্যাক্টিভিটি বেস বাজেটিং এর ক্ষেত্রে, তাহলে আমাদের জন্য বেস্ট বাজেট হবে। তাহলে কি হবে, আমরা অবশ্যই ওই মাসে, মানে সামনের মাসটাতে যে 10% বাজেট ইনক্রিজ করবো বলছি, অবশ্যই আমরা এইটা অ্যাচিভ করতে পারবো ইজিলি। এবং এর চেয়ে বেশি যদি অ্যাচিভ করি, তার মানে আমাদের কোম্পানি ভালো করছে, অবশ্যই কোম্পানি সেখানে রেভিনিউ গেইন করছে, তার মানে এটা বেটার, রাইট? তো দ্যাট মিনস আমরা অবশ্যই বাজেট 2,20,000 না ধরে 2,15,000 বা 2,15,400 এটা ধরবো। তাহলে কি হবে, আমাদের এটা মোস্টলি ফিজিবল হবে। এই যে অ্যানালিসিসটা করলাম, করে বের করলাম যে আমার 10% ইনক্রিজ করলে কত হচ্ছে, আর আমি এখানে যদি অ্যাকচুয়ালি ধরি তাহলে কত আসে। এই যে অ্যানালিসিসটা করলাম, এটা শুধুমাত্র করলাম কি প্রোডাক্টস এর ক্ষেত্রে। এরকম করে আমরা সার্ভিসের ক্ষেত্রে বের করতে পারি যে আমাদের কি কি সার্ভিস আছে এবং কত করে আর্নিংস আমরা করছি। কোনো সার্ভিস যদি এখানে অ্যাড করতে হয় বা কোনো প্রোডাক্ট যদি অ্যাড করতে হয়, তাহলে সেখানে কত বাড়বে। সাপোজ আমাদের এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি, এই অ্যামাউন্টটাতে আমরা দেখতে পাচ্ছি ইন টোটাল 2,15,000। আমরা চাচ্ছি নেক্সট মাসে ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী সাপোজ নেক্সট মাসে আরেকটা প্রোডাক্ট ইনক্রিজ করবে। তো সাপোজ প্রোডাক্ট লাইন আরেকটা ইনক্রিজ হবে, যে প্রোডাক্ট ডি বা প্রোডাক্ট 4। তো এইটা সাপোজ আমাদের এখানে কোনো টেক্সটাইল, সাপোজ টেক্সটাইল আইটেম বা কিছু একটা, হ্যাঁ। ধরে নেই যে এখানে কোন একটা এরকম প্রোডাক্ট আছে যেটা নতুন অ্যাড হতে যাচ্ছে, নতুন প্রোডাক্ট লাইন। তো এটা ধরে নেই যে এখানে আমাদের 5% প্রোডাক্ট ইনক্রিজ, 5% আমাদের ইনক্রিজ হবে। তো ইন দ্যাট কেস তাহলে অবশ্যই আমরা এই অ্যামাউন্টটা, অবশ্যই সেই 5% ইনক্রিজের সাথে সাথে এই অ্যামাউন্টটা আরো বাড়বে, তাই না? তো এভাবে করে আমরা এখানে ইজিলি ইভ্যালুয়েট করতে পারবো ডিপ অ্যানালিসিসের মাধ্যমে যে আসলে আমাদের কি পরিমাণ অ্যামাউন্টটা ধরা উচিত। তো আমরা এরকম করে যখন ডিপ অ্যানালিসিসের মাধ্যমে অ্যাক্টিভিটি বেসড অ্যানালাইসিসের মাধ্যমে বাজেট তৈরি করি, তখন যেটা হয় যে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড বাজেটিং প্রসেস, যেটার মধ্যে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টসে এরকম আলাদা আলাদা করে হিসাব করব। আবার আমরা যদি কস্টের ক্ষেত্রে খেয়াল করি, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যে আপনি যখন এই যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলোর উপরে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করি, তো কস্ট অফ গুডস সোল্ড, এখন এখানে আমাদের 3টা প্রোডাক্ট লাইন আছে, যে 3টা প্রোডাক্টের লাইনের উপরে আমাদের কস্টটা ধরতে হচ্ছে। তো কস্ট অফ গুডস সোল্ড এর সিস্টেমটা হচ্ছে যে এখানে কোন প্রোডাক্টের উপর কত টাকা করে কস্ট হচ্ছে। তো যেরকম রেভিনিউর কত পার্সেন্টেজে প্রত্যেকটা প্রোডাক্টে সেলস হচ্ছে, সেরকম এখানেও কস্ট অফ গুডস সোল্ড এর টোটাল কস্ট অফ গুডস সোল্ড কত, সেটার কত পার্সেন্টেজ প্রত্যেকটা কস্ট হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। তো সাপোজ আমাদের হেয়ার কেয়ার, এটার ক্ষেত্রে আমাদের কস্ট হচ্ছে 30%, ওকে। আর আমাদের স্কিন কেয়ার যেটা, এটার উপর জন্য আমাদের আসলে কস্ট হয় 40% এর মতো। আর যে টয়লেটারিজটা আছে এটার ক্ষেত্রে বাকি 30% বা এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে, হ্যাঁ। তো এখানে যেই প্রোডাক্টের যে আসলে টোটাল কস্ট, এটার টোটাল কস্টের একটা আমাদের স্কেল আছে, বা আমরা বুঝতে পারি যে প্রত্যেক মাসে এরকম টাইপেরই কস্ট হয়, এই এত পরিমাণ টোটাল কস্টের কত পার্সেন্টেজে কোন কোন কস্ট অনুযায়ী হচ্ছে, এটা বের করা যাবে। তো এটা আমাদের বের করার পর অবশ্যই আমাদের কাজ হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল এন্ড এই যে বাজেটের এই দুটা কস্ট আমরা এখানে নিয়ে আসি। এবার তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে
আমাদের যে কস্ট আমরা ধরছি এটা কতটা কারেক্ট। সো এবার আমরা যদি খেয়াল করি যে 7,000 টাকার মধ্যে যদি আমি ধরি এখানে, তো আমি সেম প্রসেসে জাস্ট এটাকে কপি পেস্ট এখানে করি। এটাকে কপি পেস্ট এখানে করেছি এই কারণে যে তাহলে আমাদের ইকুয়েশনটা ঠিক মতো ওটা পিক করছে। দেখেন 8,000 এর উপর 40% এভাবেই নিচ্ছে, তারপর 8,000 এর উপর 30% এভাবেই নিচ্ছে। ওকে, তারপর 7,000 এর উপর 30%, 7,000 এর উপর 40%, 7,000 এর উপর 30% ঠিক মতো নিচ্ছে। তো তার মানে আমি কস্টটা দেখতে পাচ্ছি যে গত মাসে বাজেট ধরেছিলাম হচ্ছে 2100, বাট কস্ট অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে 2,400। গত মাসে সাপোজ আমি ধরেছিলাম হচ্ছে 2,800, কস্ট অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে সাপোজ 3,200। তো এরকম করে যদি আমি এখানে এবার বাজেটটা বের করতে চাই যে আমাদের অক্টোবরে তাহলে কত হবে, অক্টোবরে যদি আমি বাজেট হুট করে ধরি যে 8,000 এর জায়গায় 8,800, 8,800 যদি আমি 10%, তাহলে 8,800-তে তাহলে ডেফিনেটলি আমাদের এই অ্যামাউন্টে আমাদের আসলে তাহলে কস্টটা ইনক্রিজ হবে। যেটা যদি খেয়াল করেন যে আমরা এখানে যে পরিমাণ আসলে কস্টের একটা পার্থক্য আছে, এখানে কিন্তু সেই কস্টের ওই পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কস্টটা হয়তো আরো কম বা আরো বেশি হওয়ার কথা। তো এই ক্ষেত্রে যদি খেয়াল করি যে 2,100 ছিল 2,400 হয়েছে, এখানে 300 টাকার মতো ইনক্রিজ হয়েছে কিন্তু আমাদের প্রোডাক্ট 1 এর ক্ষেত্রে। তো যদি আমরা এখানে খেয়াল করি এখানে মাত্র আমাদের 2,400 থেকে ইনক্রিজ হয়েছে 240 টাকার মতো। তাহলে কি এটা ঠিক হলো? এটা ঠিক হলো না। আমরা যদি 300 টাকার মতো ধরি মোটামুটি বা 280 টাকার মতো ধরি তাহলে আমাদের ঠিক হবে। তো এটার সাথে যদি আরো 280 টাকার মতো যোগ করি, সাপোজ 2,400 প্লাস 280 ধরে নিই, তো এটা হচ্ছে 2,680। যদি আমি 2,680 ধরি তাহলে হবে এই কস্টটা কারেক্ট, কাছাকাছি হবে, তাহলে আমাদের ভ্যারিয়েন্স বেশি আসবে না। এরপর এখানে দেখতে পাচ্ছি 2,800 জায়গায় খরচ হয়েছিল 3,200, তার মানে প্রায় 4,000-এর মতো বেশি খরচ হয়েছে। এখানে ধরে নিচ্ছি আমি বেশি কস্ট হবে, এত বেশি হয়তো কস্ট এখানে স্কিন কেয়ারে হবে না। তো এখানে ধরে নিচ্ছি 3,500 হবে, সরি এই 3,200 জায়গাতে কিন্তু যদি পার্থক্যটা বের করি 3,520-এর সাথে, তাহলে দেখতে পাবো মাত্র 300 টাকা ধরেছি আমি কস্ট হবে, কিন্তু আসলে প্রায় 400 টাকার মতো কস্ট হয়। তো অবশ্যই যদি আমি এটাকে বাড়িয়ে ধরি, সাপোজ 3,200-র সাথে আরো 400 বাড়িয়ে ধরি, তাহলে এটা আমাদের কাছাকাছি 3,600-র মতো হয়। তো অবশ্যই আমি 3,600-র মতো ধরবো। তারপর এখানে আছে হচ্ছে 2,100, এটা প্রায় 300 টাকার মতো বেড়েছে। তো আমি 2,400-র জায়গায় 2,700 ধরবো। ঠিক আছে, যেটা আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধরেছিলাম অক্টোবরের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টের মধ্যে ধরেছিলাম 2,640, যেটা কারেক্ট না। তো এবার যদি আমরা জাস্ট সাম আপ করি এই তিনটা ভ্যালু, সাম আপ যদি করি তাহলে ফরম্যাট নাম্বার সাপোজ অ্যাকাউন্টিং এ দিলাম, আর এটাও আচ্ছা অ্যাকাউন্টিং দিলে আবার ডলার সাইন আসবে না, ফরম্যাট নাম্বার এন্ড ফাইন্যান্সিয়াল, হ্যাঁ ঠিক আছে। আর এগুলো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বই নাম্বার এন্ড ফাইন্যান্সিয়াল। সো এখানে দেখতে পাচ্ছি তাহলে ইন টোটাল আমাদের আসে, যদি আমরা সাম করি এবার ইনসার্ট ফাংশন সাম 3 অ্যামাউন্টস 8,980। তো তার মানে 8,800 টাকার জায়গায় যদি আমি 8,980 ধরি তাহলে আমাদের এই বাজেটটা কারেক্ট হচ্ছে। তো এভাবে করে আমাদের যদি আমাদের অ্যাকচুয়াল বাজেট জেনারেট করতে যাই অ্যাক্টিভিটি বেসড অ্যামাউন্টের উপর বেস করে, অ্যাক্টিভিটির উপর বেস করে যদি অ্যামাউন্টের বাজেট করতে চাই তাহলে আমাদের এইভাবে বাজেট অ্যামাউন্টটা বের করতে হবে যে কত অ্যামাউন্টের বাজেট ধরলে আমাদের অ্যাকচুয়ালি আমরা সেই অ্যামাউন্ট পর্যন্ত যেতে পারবো এবং আমাদের অ্যাকচুয়াল কস্টের সাথে পার্থক্য কম হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি গত মাসের বাজেটের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 14%-এর মতো ভেরিয়েন্স বের হয়েছে। তারপর গত মাসের বাজেটের সাথে অ্যাকচুয়ালের যে কস্ট অফ সার্ভিস রেন্ডার এই অ্যাকাউন্টের মধ্যে বাজেট বের হয়েছে, ভেরিয়েন্স বের হয়েছে প্রায় 75%-এর মতো। তো যদি আমরা এরকম আগে থেকে ক্যালকুলেশন করে ইভ্যালুয়েট করে বের করতে পারি যে কত বাজেট ধরলে আমাদের জন্য ঠিক, তাহলে এই ভেরিয়েন্সটা আরো কম হবে।
প্রায় 2-3% মতো হয়তো ভেরিয়েন্স হবে, খুব বেশি ভেরিয়েন্স আর থাকে না। এছাড়া ম্যাক্সিমাম ভেরিয়েন্স হয় প্রায় 20-25% মতো, যেটা অ্যাকচুয়ালি যদি আমরা না বুঝে ধরি তাহলে দেখা যায় 40% অনেক সময় ক্রস করে, 40%-এর জায়গায় 60%, 70% মতো ভ্যারিয়েন্স হয়ে যায়, যেটা আমাদের কোম্পানির জন্য ভালো না। তো অবশ্যই আমাদের এভাবে অ্যাক্টিভিটি বেস বাজেটিং এর মাধ্যমে বাজেট মেথড প্রয়োগ করে বাজেটটা করা উচিত। এবার এখানে যদি দেখি যে এই যে ইনক্রিজটা হয়েছে কস্ট অফ গুড সোল্ড এর জায়গাতে, যদি এবার দেখি যে ইন টোটাল 8,980 হওয়ার কথা, যদি এভাবে আমরা ধরি যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি রিফ্লেকশনটা আগের মাসের পদ্ধতিতে, দেন এবার আমাদের মাথায় আসবে যে 8,980 টাকা এটা হিউজ কস্ট, রাইট? তো এত প্রোডাক্টের ক্ষেত্রে এই হিউজ কস্টটা কি আমাদের হবে আসলেও নাকি হবে না? তো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সাপোজ কোনো একটা কস্ট বেশি আসছে এখানে, সাপোজ দিস প্রোডাক্ট স্কিন কেয়ারের ক্ষেত্রে, যে হঠাৎ করে 2,800 জায়গায় আমি 3,200 দেখতে পাচ্ছি, বা আমি দেখতে পাচ্ছি টয়টারিজে এত কস্ট হওয়ার কথা না। এখানে কোথায় প্রবলেমটা হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, যে এখানে কোনো কস্ট আমাদের অ্যামাউন্ট কমানো যায় কিনা। আগে আমরা চেষ্টা করব দেখতে যে তাদের যে প্রসেসটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, তাদের কাছে একটা রিপোর্ট পাঠাবো, প্রোডাকশনের কাছে জিজ্ঞেস করবো যে আপনাদের মান্থলি যে এই কস্টটা হচ্ছে এখানে আসলে কোন কোন জিনিসগুলো ইউজ করা হচ্ছে, কোন কোন খাতে কস্ট হচ্ছে এবং কত টাকা করে খরচ হচ্ছে, আপনি এই কস্টের জন্য আলাদা একটা আমাকে ডকুমেন্ট দেন। হ্যাঁ, তো সেটার মাধ্যমে সেই ক্যালকুলেশনটা তারা পাঠানোর পর আমরা এই করে বের করতে পারবো যে কোনো অ্যামাউন্ট এখানে হুট করে গত 2-1 মাসে হঠাৎ করে ইনক্রিজ হয়ে গেছে। সেটার উপর বেস করে আমরা এখানে পরবর্তীতে ডিসিশন নিতে পারবো যে এখানে কোন অ্যামাউন্টটা হঠাৎ করে বেড়ে গেছে, যেটার কারণে আমাদের টোটাল কস্টটাও বেড়ে গেছে। এইটা আমরা তখন মান্থলি আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদের কাছে এই রিপোর্টটা দিব, যে প্রোডাকশনের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো খেয়াল করেছি, এই জায়গাগুলোতে মনে হচ্ছে কস্ট বেড়ে গেছে, তো অবশ্যই আমাদের এটা দেখা উচিত। তার মানে তখন আমরা এই পরিমাণ বাজেট ধরে রাখলেও আমরা এখানে কিন্তু কাজ করছি যাতে আমাদের কস্টটা মিনিমাইজ করা পসিবল হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেস বাজেটের মাধ্যমে আমরা যে ইভ্যালুয়েশন করে বের করি আলটিমেটলি যে কোম্পানির বেনিফিট হয়, এই বেনিফিটটার কথাটা বললাম যে কিভাবে হয়। তো এগুলোকে আমি হচ্ছে গ্রিন কালার দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এভাবে ক্যালকুলেশন করলে ভালো। তো আমি এটা জাস্ট গ্রিন কোনো কালার ইউজ করে দিচ্ছি। এবার চলে আসি এখানে বাজেট অ্যামাউন্টস এর মধ্যে। তো বাজেট অ্যামাউন্টস এর মধ্যে এভাবে করে যখন আমরা অ্যানালাইসিস করে বের করব, তার মানে আমাদের টোটাল বাজেট যেটা হবে সেটা আমরা এখান থেকে ধরতে পারবো। সো আমাদের সেলস অন প্রোডাক্টস এটা হবে ভ্যালু, তারপর আমাদের সেলস এর প্রোডাক্টস এর সেলস এর কস্টটা হবে 8,980, এটা কস্ট এটা। এভাবে করে প্রত্যেকটা অ্যাকাউন্টস ওয়াইজ এরকম অ্যামাউন্ট গুলা বের করতে পারবো। বাকি অ্যাকাউন্টস এর অ্যামাউন্টস গুলো আমি কাছাকাছি অ্যামাউন্টে ধরে দিচ্ছি, বাট অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই প্রসেসে অ্যানালাইসিস করতে হবে। তো দেন এখানে দেখতে পাচ্ছি যে সার্ভিসের ক্ষেত্রে 10% ইনক্রিজ করলে কত হবে। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি গত মাসে আমাদের ইনক্রিজটা হয় নাই, ডিক্রিজ হয়েছে সার্ভিস। তো অফকোর্স আমি এই অ্যামাউন্টটা বা এর কাছাকাছি অ্যামাউন্ট যদি অল্প কিছু বাড়িয়ে ধরি, এটা আমাদের অ্যাচিভ করা পসিবল। সাপোজ 1,15,000 ক্ষেত্রে আমি 1,18,000 ধরলাম, যে অল্প কিছু বাড়ালাম, যে এইটা অ্যাটলিস্ট অ্যাচিভ করি, তাহলে হবে হচ্ছে এটা আমাদের অ্যাক্টিভিটি বেস বাজেট অনুযায়ী অ্যানালাইসিস করে তৈরি করা বাজেটের অ্যামাউন্ট। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটা আমরা জানি না কত হতে পারে, তো এই ক্ষেত্রে আমরা 0 অ্যামাউন্ট রাখতে পারি। অ্যাক্টিভিটি বেস বাজেটের ক্ষেত্রে আপনি আগে অ্যানালাইসিস করে বের করবেন যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, না হলে এখানে 0 রাখবো। তো এটা আমরা যদি হয়েও যায় কোনো অ্যামাউন্ট এখানে ইনক্রিজ বা ডিক্রিজ, সে অনুযায়ী আমাদের এখানে ভ্যারিয়েন্সটা বের হয়ে আসবে এবং এটার জন্য আমাদের কোনো ইফেক্ট পড়বে না। দেন গেইন আর লস অন ফিক্সড অ্যাসেট, এটা মিনিমাম একটা অ্যামাউন্ট ধরতে পারেন, যেরকম আমি গত বাজেটগুলোর মধ্যে ধরেছি 100 করে, আপনারা 100 ধরতে পারেন অথবা এখানে সরাসরি 0 দিয়ে দিতে পারেন, কারণ এটা আমাদের এখনো জানা নাই যে কত বাজেট আসতে পারে বা কত আসলে আমরা আসলে সেল করবো, এটা কোনো প্ল্যান আছে কিনা। যদি প্ল্যান থাকে যে সেল হবে কোনো একটা ফিক্সড অ্যাসেট, তাহলে সেটার ক্ষেত্রে মিনিমাম 2টা অ্যামাউন্ট ধরে রাখতে হবে, লস এর ক্ষেত্রে এবং গেইনের ক্ষেত্রে। যে সাপোজ আমাদের ফিক্সড সেল হতে যাচ্ছে, এখানে প্রায় 3,000 বা 4,000 টাকার মতো গেইন অথবা লস হতে পারে, একটা আগে থেকে প্রেডিকশন। তো সেটার উপর বেস করে আপনি 3-4,000 এখানে ধরতে পারবেন। যেহেতু এখন পর্যন্ত এটা কোনো প্ল্যান নেই আপাতত, তো আমি এখানে 0 দিচ্ছি। আর বাকি যে অ্যামাউন্ট গুলো আছে ডিভিডেন্ড ইনকাম, স্পন্সরশিপ, এগুলো সেম থাকবে অ্যাকচুয়ালের মতো। তারপর এখানে ইনভেস্টমেন্ট ইনকাম, এগুলো সব সেম থাকবে। তো দেন এবার নিচের দিকে আসি, বাকি যে অ্যামাউন্ট গুলা,
কস্ট অফ সার্ভিস রেন্ডার। তো কস্ট অফ সার্ভিস রেন্ডার দেখতে পাচ্ছি যে গত মাসে কস্টটা সার্ভিসের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। তো দ্যাট মিনস এই মাসে ৩৫০০ বা ৩৬০০ ধরলে আমাদের সার্ভিসের অ্যাকচুয়াল কস্টটা এরকমই আসবে। তো আমি ৩৬০০ ধরছি এখানে। যেহেতু এখানে অল্প কিছু পরিমাণে আমি এখানে ইনক্রিজ ধরছি, তো আমি এখানে ওই অনুযায়ী সার্ভিসের কস্টটাও একটু বেশি ধরছি। এইবার এর পরের যেই অপারেটিং এক্সপেন্সেস গুলা এগুলোর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালটা নিব। আবারও অ্যাক্টিভিটি বেস বাজেটের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালটা নিচ্ছি, কারণ হচ্ছে এখানে কিছু কিছু অ্যামাউন্ট যেগুলো আছে সেগুলো জাস্ট কমাবো, বাকি অ্যামাউন্ট গুলো অ্যাকচুয়াল ফলো করেই হবে। তো অ্যাকচুয়ালটা নিচ্ছি। অ্যান্ড দিস টাইম এখানে আমরা অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কনসালটেন্ট ফি, এটা কিন্তু ফিক্সড, তো এটা চেঞ্জ হবে না। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা আমরা সেম অ্যামাউন্ট রাখতে পারি অ্যাকচুয়ালের মতো করেই, অথবা একটু বেশি অ্যামাউন্ট ধরে নিতে পারি। আমাদের অ্যানালাইসিস করে যদি দেখি আমাদের ইন্স্যুরেন্সের এক্সপেন্সের অ্যামাউন্ট বাড়বে, তাহলে আমরা সেম অ্যামাউন্ট রাখতে পারি, অথবা জাস্ট নর্মাল যে বাজেট ধরেছি গত মাসে এই অ্যামাউন্টটা রাখতে পারি। এই অ্যামাউন্টটা রেখেছি আমি। লিগাল ফিস এটা থাকবে সেম অ্যাকচুয়ালটা, লাইসেন্স ৫০০ এটা থাকবে। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এর কথাটা এবার বলি। অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিংটা হচ্ছে এখানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার কোম্পানি থেকে যে প্যাকেজ গুলো বা যেভাবে আর কি অ্যাডভার্টাইজমেন্টটা করা হচ্ছে সেখানে এক্সট্রা কোনো ক্যাম্পেইন হচ্ছে কিনা, কোনো ইভেন্ট হচ্ছে কিনা যেটাতে কস্ট বাড়বে। যদি এরকম কোনো প্ল্যানিং না থাকে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্টের, তার মানে হচ্ছে আপনার মোরলেস এই কিছু অ্যামাউন্টের মধ্যেই কিন্তু কস্টটা হয়ে যাবে। আর যদি কোনো এরকম টাইপের কস্ট বা এক্সপেন্স হয় যেটা আপনি মাসের শুরুতে জানেন না, আপনি বাজেট করে ফেলেছেন, সেই মাসে হঠাৎ করে কোনো একটা এক্সপেন্স এমন আসলো যে বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তখন অবশ্যই ম্যানেজমেন্টের কাছে সেটা জানাতে হবে এবং সেই অনুযায়ী আপনি এখানে এক্সপেন্স করবেন কিনা, এখানে ফান্ড আছে কিনা সেটা দেখতে হবে। তো অবশ্যই অ্যাক্টিভিটি বেস বাজেটের ক্ষেত্রে অনেক মানে প্রপারলি স্ট্রিক্ট ওয়েতে বাজেটটা জেনারেট করা হয় যেহেতু অ্যানালাইসিস করেই, সেজন্য যদি বাজেটের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপেন্স বেশি হওয়ার চান্সেস থাকে বা কোনো মাসে ইমার্জেন্সি চলে আসে, তখন দেখা যায় ম্যানেজমেন্টের ডিসিশনটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ম্যানেজমেন্ট এসে ডিসাইড করে যে আমার এটা কোম্পানির এক্সপেন্স, এটা হতে হবে, এটা ছাড়া এই মাসে হবেই না, সেই এক্সপেন্সটা তখন হয়, তখন এই ফান্ডটা আমাদের দিতে হয়। তাছাড়া দেখা যায় যে যদি ম্যানেজমেন্ট নিষেধ করে যে না আমরা চেষ্টা করবো এই মাসের এক্সপেন্সের মধ্যে থাকতে বা বাজেট অনুযায়ী চলবো, তাহলে আপনাকে স্ট্রিক্টলি বাজেট ফলো করতে হবে। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি বেস বাজেট সিস্টেম। তো আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং ক্ষেত্রে এখানেও ১,০০০ টাকা একটু বেশি বাড়িয়ে দিচ্ছি। এবার অফিস সাপ্লাইজ এগুলো একটু কমিয়ে ধরতে পারি আমরা, এখানে কিছুটা কস্ট কন্ট্রোল করা যেতে পারে অফিস সাপ্লাই, তারপর রিপেয়ার এগুলোর ক্ষেত্রে। তো অফিস সাপ্লাইজ এর ক্ষেত্রে আমি এখানে ৬০০ ধরি, রিপেয়ার এর ক্ষেত্রে ৬৫০ আছে, এখানেও ৫৫০ ধরি। ঠিক আছে, একটু কমিয়ে ধরতে পারি আমরা, এখানে অ্যানালাইসিস করে বের করতে পারি যে গত কয়েকটা মাসে আমাদের কি পরিমাণ অফিস সাপ্লাইজ পারচেজ হয়েছে, সেটার উপর বেস করে অ্যানালাইসিস করে আমরা এই মাসে বাজেট ধরতে পারি। ঠিক আছে, তারপর রিপেয়ার এর ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি যে গত কয়েকটা মাসে আমাদের মোরলেস এভারেজ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর কস্ট কেমন ছিল, ওই এভারেজের একটা অ্যামাউন্ট ধরতে পারি আমরা এখানে। তারপর কস্ট এন্ড ফ্রেট, কাস্টমার ফ্রেট কস্ট এই মিনিমামটা আছে, এটা গত মাসের অ্যাকচুয়াল, তো এটাই রাখি। পোস্টেজটা কমিয়ে ধরতে পারি আমরা এখানে ৩,৮০০ ধরি। তো এখানে হচ্ছে ৪০০ পর্যন্ত ছিল গত মাসের বাজেট, আমি এখানে অল্প একটু কমিয়ে দিচ্ছি। প্রিন্টিং এন্ড স্টেশনারি ৬০, তো এটা ১০০ টাকা ধরেছিলাম গত মাসে, বাট অ্যাকচুয়ালি খরচ হচ্ছে ৬০, তো এটার ক্ষেত্রে আমি ৫০ ধরি। মিসেলেনিয়াসটা ১৫০ ধরি কমিয়ে। ট্রাভেল কমাই, ট্রাভেল কমিয়ে ধরি, ট্রাভেলটা আমরা ৫০০ ধরি। মিল অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটা হচ্ছে ৯,০০০ ধরা হয়েছিল গত মাসে, তাও খরচ হয়েছে ৯,২০০। তো এটার ক্ষেত্রে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আমাদের আসলে এখানে কস্টটা কোথায় হয়েছিল, যে আমরা কি এমপ্লয়ীদেরকে স্ন্যাক্স যা প্রোভাইড করছি বা মিলস যা প্রোভাইড করছি সেখানে খরচটা হয়েছিল, নাকি কোনো এক্সট্রা কোনো গেস্ট এসেছিল যেটার কারণে আমাদের এই এক্সট্রা ২০০ টাকা খরচ হয়েছে। ঠিক আছে, যদি দেখি যে সেটা হচ্ছে এক্সট্রা গেস্টের কারণে খরচ বা ক্লায়েন্ট এন্টারটেইনমেন্টের জন্য খরচ, তাহলে হচ্ছে সেটা আমাদের ৯,০০০ করেই আমাদের বাজেট করা উচিত। আর যদি দেখি যে না এমপ্লয়ীদের জন্য খরচটা হচ্ছে, তার মানে এই মাসেও মোস্ট প্রবাবলি এমপ্লয়ীদের জন্যই এরকম অ্যামাউন্টের খরচ হতে পারে, তো তখন আমরা ৯,২০০ই ধরতে পারি এখানে, বা ৯,১৫০ এরকম ধরতে পারি। ঠিক আছে, তো আমি আপাতত এটার ক্ষেত্রে ৯,০০০ যেটা আছে এটাই ধরি।
তারপর ইউটিলিটিস এর ক্ষেত্রে 500 ধরবো, আর বাকি যে দুটো অ্যামাউন্ট আছে ভেহিকেলের ক্ষেত্রে 1000। আচ্ছা, ভেহিকেলের ক্ষেত্রে ছিল 1200, হয়েছে 1000, এখানে আরেকটু কমাতে পারবো, 800 কমাতে পারবো। তো এই হচ্ছে এক্সপেন্সেস। আর স্যালারিজটা মোস্ট যেই রিসেন্ট স্যালারির পেমেন্ট এটাই থাকবে। তারপর বাকি যে অ্যামাউন্টস গুলো আছে, ডেপ্রিসিয়েশন এটা রিসেন্ট, অ্যামortization রিসেন্ট, ইন্টারেস্ট রিসেন্ট, আর হচ্ছে লস অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট এটাকেও কমিয়ে ধরে 0 ধরে দেখবো। যদি দেখি এই মাসে ফিক্সড অ্যাসেট সেল হবে না, কোনো বাইরে কোনো প্ল্যান নাই, 0 ধরবো। আর যদি দেখি যে এই মাসে ফিক্সড অ্যাসেট সেল করার কথা আছে, তাহলে ক্যালকুলেশন করে বের করবো যে কত লস বা গেইন হতে পারে, কতর মতো একটা একটা অ্যামাউন্ট ধরবো। সেটা হতে পারে 3000, 2000, 5000, 500। সেই অ্যামাউন্টটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে যদি আমি এত টাকায় এটা সেল করি, মার্কেট প্রাইস এখন কেমন সেই ফিক্সড অ্যাসেটের। যদি সেল করতে চাই তাহলে মার্কেট প্রাইস কেমন পড়তে পারে। যদি মনে হয় যে ক্যালকুলেশন করে দেখি, ট্রানজাকশন করে আমরা দেখি যে ক্যালকুলেশন করে দেখি যে লস হতে যাচ্ছে, তাহলে আমরা লস ধরবো। যদি দেখি যে গেইন হতে যাচ্ছে বা গেইন হওয়ার চান্সেস আছে, তখন সেক্ষেত্রে লসটা কমিয়ে ধরে গেইনটা বেশি ধরবো। তো এরকম করে আমরা আমাদের ফিক্সড অ্যাসেটের জন্য অ্যাকাউন্টসে অ্যামাউন্টটা রাখতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বাজেটের সিস্টেমটা, যদি আমরা অ্যাক্টিভিটি বেসড অ্যানালিসিস এর মাধ্যমে বাজেট তৈরি করি সেটার জন্য। তো আমি যেই অ্যাকাউন্টস গুলো নিয়ে একটু ক্যালকুলেশন করার কথা মেনশন করলাম, সেই অ্যাকাউন্টস গুলোতে অবশ্যই আমাদের কিছু অ্যানালিসিস প্রয়োজন। তারপর এই যে বিষয়গুলো বললাম যে প্রিন্টিং এন্ড স্টেশনারিজ অনেক কোম্পানিতে বেশি খরচ হয়, পোস্টেজটা অনেক কোম্পানিতে রেগুলার খরচ হয়। তো সেগুলোর ক্ষেত্রে আপনার কিছু অ্যামাউন্ট অফ বাজেট রাখতেই হবে। ঠিক আছে? যখন এটা মিনিমাম এক্সপেন্স, জাস্ট মিনিমাম খরচ হচ্ছে, তখন আমরা মিনিমাম অ্যামাউন্ট রাখছি, এরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিনারিও অনুযায়ী, কোম্পানির সিনারিও অনুযায়ী আমরা এখানে চেঞ্জেস গুলো করব, এবং প্রত্যেকটার অ্যামাউন্ট এখানে বাড়বে বা কমবে। আমাদের এখানে অ্যানালিসিস এর প্রসেসটাও দেখিয়ে দিয়েছি। তো তাহলে আপনারা আপনাদের কোম্পানি অনুযায়ী যখন অ্যানালিসিস করবেন, আপনাদের কোম্পানির ডাটাগুলোকে এভাবে সাজিয়ে নিয়ে অন্য কোনো ড্রাফট জায়গাতে, অন্য কোনো ড্রাফট এক্সেল শিট একটা ইউজ করতে পারেন এখানে, যেখানে আপনারা এই ক্যালকুলেশন গুলো করবেন, করে দেন ফাইনাল বাজেট শিটের মধ্যে টোটাল অ্যামাউন্ট গুলোকে অ্যাডজাস্ট করবেন। তো এইভাবে করে আমাদের অ্যাক্টিভিটি বেস বাজেট তৈরি করতে পারি। তো আজকে আমি 3টা বাজেট মেথডই দেখিয়েছি। এখন আপনাদের যেটা টাস্ক সেটা হচ্ছে যে যেহেতু গত মাসে গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের পরে আপনারা জিরো বেসটা অলরেডি প্র্যাকটিস করেছেন আশা করি। বাকি যে মেথড গুলো আছে এগুলোর মধ্যে এখন আপনাদের যারা আছেন এরকম যে স্টুডেন্ট বা ধরেন এখনো কোনো জব করছেন না, তাহলে আপনারা যেটা করতে পারেন যে আমার যে ইনকাম স্টেটমেন্টটা আছে এটাকে ইউজ করে, যেভাবে আমি টেকনিক্যালি জিনিসগুলোকে ব্যাখ্যা করে বললাম যে এভাবে এভাবে জিনিসগুলোকে দেখতে হবে, সেভাবে আপনারা বাজেট তৈরি করে প্র্যাকটিস করবেন। 3টার ক্ষেত্রে আলাদা আলাদা করে বাজেট তৈরি করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা পারছেন কিনা। আর যারা আছেন অলরেডি বিভিন্ন কোম্পানিতে জব করছেন, যারা অলরেডি এক্সপেরিয়েন্স বা অলরেডি বিভিন্ন কোম্পানিতে জব করছেন, তাদের কাছে কিন্তু কোম্পানি ডাটা গুলো আছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কোম্পানির জন্যই বাজেট জেনারেট করতে, প্র্যাকটিসটা করতে। তাহলে যেটা হবে যে আপনি যেই মেথডটা চুজ করবেন, আপনারা যে কোনো একটা মেথড চুজ করে করতে পারবেন। যদি আপনার কোম্পানি দেখা যায় যে মাত্র 2 বছর পুরানো, তাহলে অবশ্যই আমি বলবো যে বাজেট মেথড চুজ করা উচিত। জিরো বেস বাজেটিং অথবা ট্রেডিশনাল বা ইনক্রিমেন্টাল, এই 3টা থেকে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। আর যদি দেখা যায় যে আপনাদের কোম্পানি মোটামুটি পুরনো এবং তাদের কিছু বাজেট অলরেডি তৈরি করাই আছে, আপনি বাজেটও পাচ্ছেন এবং অ্যাকচুয়াল ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স শিটের ডাটা পাচ্ছেন, তার মানে তাহলে আপনারা ইজিলি প্রিভিয়াস বাজেট গুলো দেখে অ্যাকচুয়ালস গুলো অ্যাড করে সেখান থেকে ভ্যারিয়েন্স গুলো আগে বের করবেন। কয়েকটা 2-3টা মাসের ভ্যারিয়েন্স বের করবেন, 2-3টা মাসের ভ্যারিয়েন্স বের করে পরবর্তী 2-3টা মাসের জন্য যে কোনো একটা মেথড চুজ করে বাজেট তৈরি করবেন। সেটা হতে পারে ট্রেডিশনাল বাজেটিং মেথড, সেটা হতে পারে অ্যাক্টিভিটি বেসড বাজেটিং মেথড। যদি পুরনো কোম্পানি হয়ে থাকে তাহলে ট্রেডিশনাল অর অ্যাক্টিভিটি বেসড বাজেটিং মেথড ফলো করা উচিত, কারণ এখানে আমরা কিছুটা অ্যানালাইসিস করে বের করি এবং কাছাকাছি হয় ডাটাগুলো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আপনাদের আজকের পর ক্লাস। আর নেক্সট ক্লাসে, মানে আমরা যেদিন নেক্সট ক্লাস করছি সোমবারে, তো আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আরেকটা নতুন টপিক শুরু হতে যাচ্ছে। তো ওই দিন আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা মোস্ট আপনাদের অনেক বেশি ইন্টারেস্টিং টপিক। এবং অফকোর্স ওখানেও আমাদের একটা নতুন একটা টেমপ্লেট থাকবে, যে টেমপ্লেটটা আমরা অটোমেটিক প্রসেসে জেনারেট করব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যে আপনি একটা জায়গাতে ডাটা এন্ট্রিটা করবেন,
অটোমেটিক্যালি শিটগুলো আপডেট হয়ে যাবে এবং কোয়ান্টিটি অফ দ্য ইনভেন্টরি আইটেমস এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, যেটা আমরা সফটওয়্যারে দেখতে পাই যে সফটওয়্যারে যখন আমরা সেলস বা পারচেজ ইনভয়েস গুলোকে অ্যাড করি তখন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে আমাদের যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্টের ইনভেন্টরি আইটেমের কোয়ান্টিটি গুলো এই মাসের শেষে কত করে আছে, কোন কোয়ান্টিটি শেষ হয়ে গেছে প্রতিদিন আমরা চেক করতে পারি ইজিলি। তো এই জিনিসটা আমরা এক্সেল এর মাধ্যমে করতে পারবো। তো এই এক্সেল এর মাধ্যমে কিভাবে করবেন এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো কার কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আজকের ক্লাস না ম্যাম, নেক্সট ক্লাস যেটা হবে সেটার ইস্যুতে একটু জানতে চাচ্ছিলাম, কোশ্চেন করতে পারবো কি? আচ্ছা আচ্ছা, জি জি বলুন। জি ম্যাম, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানি জিরো থেকেই মোটামুটি আমার হাতেই শুরু। তো একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম, আমি মোটামুটি এক্সেল এর মাধ্যমেই কাজ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম। তো ইস্যুটা হচ্ছে যে আমরা যখন পারচেস করি, তো পারচেস করা কিছু পণ্য দেখা যাচ্ছে যে 50টা পারচেস করছে, এর মধ্যে 40টা বিক্রি হয়ে গেছে, আরো 10টা রয়েছে। তো যে দামে পারচেস করেছিলাম পরবর্তীতে দেখা যাচ্ছে সে দামে পারচেজে যে 10টা আইটেম রয়ে গেছে, পরবর্তীতে আবার নতুন করে আরো 50টা অর্ডার করা হয়েছে যেগুলো চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে আমার 50টার সঙ্গে ওই যে 10 পিস আর ছিল সেটা 10টা, যোগ হয়েছে। জি, রাইট। 60টা হয়ে গেছে। এখন ফার্স্টে যে 50টা কিনেছিলাম এটার প্রাইসটা ছিল একরকম, আর পরবর্তীতে যখন আহ, ইয়া করলাম 50 পিস নতুন করে অর্ডার করলাম, এটার প্রাইসটা একরকম। তো এই বিষয়গুলো এক্সেলে করতে গিয়ে যখন আমরা সেলের হিসাব করতে যাই, দেখা যাচ্ছে যে এগুলোর সাথে বেশ রকম একটা হিমশিম খেয়ে যেতাম। এখন কালকে মানে নেক্সট যে ক্লাসটা হবে এই টেমপ্লেটের মাধ্যমে এই বিষয়গুলো কি মানে খোলাসা হবে কিনা, যে এগুলা সহজ করা যায় কিভাবে, এ ধরনের কোনো সুবিধা থাকবে কিনা? আচ্ছা, তো কস্টের যে বিষয়টা বললেন, কস্টটা তো হচ্ছে আসলে সেই কস্টটা ইভ্যালুয়েট করেই তো আমরা আসলে আমাদের প্রোডাক্ট গুলো সেলস প্রাইসটা নির্ধারণ করি। তো যখন আমরা প্রোডাক্টের কস্টটা যখন নির্ধারণ করি সেটা হতে পারে যে আপনি বাইরে থেকে প্রোডাক্টটাকে পারচেজ করে আবার রিসেল করছেন, তো অফকোর্স তখন আপনার প্রোডাক্টের যেই কস্টটা থাকে সেই কস্টের সাথে আপনার সেলস প্রাইসটা অ্যাড করে দিয়ে তারপর আপনার প্রফিটটাকে অ্যাড করে দিয়ে দেন তারপর সেলস প্রাইসটা নির্ধারণ করা হয়। তো অবশ্যই এখানে হচ্ছে যে বিষয়টা, যখন প্রথম স্লটের প্রোডাক্ট গুলো সেল হচ্ছে তখন একটা কস্ট থাকে বা প্রাইস থাকে, সেটাকে নিয়েই আসলে আমরা সেলস প্রাইসটা নির্ধারণ করি। তো ওইটার ক্যালকুলেশনটা কিন্তু আমরা আলাদা করে বের করে ফেলি, আর তারপরে দেখা যায় এন্ট্রি দেওয়ার সময় বা সেল করার সময় আমরা সেই অনুযায়ী সেল করে থাকি, তাই না? তো আমাদের সেই সেলস অ্যামাউন্ট গুলো কিন্তু প্রোডাক্টের ইউনিটের সাথে চেঞ্জ হবে। মানে আপনি যখন পুরানো ইউনিট গুলার প্রোডাক্ট সেন্ড করবেন তখন পুরানো ইউনিটের প্রাইস অনুযায়ী আপনার সেল করতে হবে, আর যখন নতুন ইউনিটের প্রোডাক্ট সেল করবেন তখন নতুন ইউনিটের নতুন পারচেজ প্রাইস অনুযায়ী আপনার সেলস প্রাইসটা হবে এবং সেলস প্রাইসটা সেই অনুযায়ী সেল করতে হবে। তো অবশ্যই আপনি এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্লাসের মাধ্যমে এই জিনিসগুলো কিভাবে এন্ট্রি করবেন সেই প্রসেসগুলো দেখতে পারবেন, আর সেটার রিফ্লেকশনটাও দেখতে পারবেন। আমি সেটা আপনাদেরকে ক্লাসে আরেকটু ক্লিয়ারলি ওখানে অ্যাড করে দিব এবং বুঝিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই আপনি এটা ক্ষেত্রে নিশ্চিত থাকুন, আপনি এই জিনিসটা যেহেতু কোশ্চেন করেছেন আমি এটা অবশ্যই আপনার ক্লাস দেখাবো। জি, থ্যাংক ইউ। ওকে, তো ইনশাল্লাহ আমরা ফার্স্ট অফ অল হচ্ছে নেক্সট ক্লাসে প্রথমে যে প্রাথমিক পর্যায়ে যে পুরাটা এক্সেল তৈরি করা লাগে বা ইনভেন্টরি ক্ষেত্রে আসলে কি বিষয়গুলো লক্ষ্য করতে হয় এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, দেন ক্লাসটা শুরু করব। সরি। আর তারপর আমাদের যে টেমপ্লেটটা জেনারেট করতে হবে ওই টেমপ্লেটের মধ্যে আমি ইনিশিয়াল স্টেজে যা যা কিছু করা লাগে একটা টেমপ্লেট জেনারেট করতে অবশ্যই অটোমেশন করার আগে ফরম্যাটস গুলোকে দাঁড়া করে নিতে হয়। যেমন আমরা বাজেটের ক্ষেত্রে দেখলাম যে প্রত্যেকটার জন্য আমরা ফরম্যাট কিন্তু আগে তৈরি করে নিয়েছি, তাই না? তারপরে ইনপুট করা শুরু করেছি ডাটাগুলো, তারপর আমরা আস্তে আস্তে এখানে সবকিছু করলাম। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম জিনিসটা করব, আমরা আগে ফরম্যাট তৈরি করব, টেমপ্লেট তৈরি করার সময় ফরম্যাট গুলো তৈরি করার পরে আমরা ডাটা এন্ট্রি দিব এবং তারপরে সেটা রিফ্লেকশন আমরা কোয়ান্টিটির মধ্যে দেখতে পাবো, যেহেতু আমরা কোয়ান্টিটির মধ্যে ফাংশন অ্যাপ্লাই করব। দেন পরবর্তীতে আপনার যে কোশ্চেন্স গুলো আছে বা কোয়েরি গুলো আছে এগুলো আস্তে আস্তে করবেন, আমরা এই কোয়েরি গুলো আস্তে আস্তে সলভ করে যাব। তাহলে কি হবে, টেমপ্লেটের মধ্যেই সেগুলো সলিউশন আপনারা পেয়ে যাবেন পুরোটাই। ওকে গাইস, সবাই তাহলে প্র্যাকটিস কমপ্লিট করে ফেলবেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ফাইলটা আপলোড করে দিচ্ছি। আর আজকের ক্লাসের রেকর্ডেড ফাইলটা যখন আপনাদের ক্লাসরুমে আপলোড হয়ে যাবে
আমি সেটা নিচে কমেন্টে আপনাদের ক্লাসের আজকের লিঙ্কটা আমি আপনারা কিছুক্ষণের মধ্যে অবশ্যই একই ফোল্ডারেই পেয়ে যাবেন। আপনারা যদি ওই ফোল্ডারে জাস্ট হোয়াটসঅ্যাপ থেকে ওই লিঙ্কের যে ফোল্ডারটা আপনারা ওপেন করতে পারবেন, আপনাদের 19th ব্যাচের যে ফোল্ডারটা, সেখানে ডে 3 দিয়ে আজকের টেমপ্লেটটা আপডেট করা দেখতে পাবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিব। আর কালকের মধ্যে যখন আমাদের রেকর্ডের ফাইলটা আপলোড হয়ে যাবে ক্লাসরুমে, আমি ওখানেও আপনাদেরকে লিঙ্কটা দিয়ে। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।